নমস্কার, রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের আজকের আলোচনায় সবাইকে স্বাগত। আজকের একটি বিশেষ আলোচনা ভারতের বিউপনিবেশীকরণ এবং বিজ্ঞানের রাজনীতি। আজকের এই আলোচনায় আলোচক সঞ্চারী চক্রবর্তী মহাশয়াকে অসংখ্য ধন্যবাদ আমাদের রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রে এই প্ল্যাটফর্মে উপস্থিত হওয়ার জন্য। আজকের এই আলোচনার সভাপতিত্ব করবেন আমাদের পরিচিত স্যার ডক্টর প্রদীপ বাসু, ফর্মার প্রফেসর, ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, এক্স ডিন অফ আর্টস, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। আমি স্যারকে ধন্যবাদ জানাই আমাদের লোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং আলোচনা সভাপতিত্ব করার জন্য। আমি আমাদের মুখ্য আলোচক আজকে যিনি রয়েছেন সঞ্চারী চক্রবর্তী মহাশয়ার একটি ছোট্ট পরিচিতি তুলে ধরছি। মহাশয়া অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, কলকাতা, পশ্চিমবঙ্গ। আমি স্যারকে অনুরোধ জানাবো আজকের আলোচনাটি শুরু করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। আমি আজকে আলোচনায় উপস্থিত সকলকে আন্তরিক অভ্যর্থনা স্বাগত জানাই। প্রথমে খুব সংক্ষেপে একটু রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের কথা বলে নিই। করোনার সময় থেকে তারা এই উদ্যোগ নিয়েছেন। এটি একটি একাডেমিক প্ল্যাটফর্ম এবং তারা এ পর্যন্ত বোধহয় 4 বছর হলো 400-র বেশি সেমিনার এবং ওয়েবিনার সংগঠিত করেছেন। এবং আমাদের মাতৃভাষা, জাস্ট গতকাল আমাদের মাতৃভাষা দিবস পালিত হয়েছে সারা বিশ্বে, 21শে ফেব্রুয়ারি। তো এই প্রসঙ্গে একটু উল্লেখ করা প্রয়োজন যে সর্বত্র একাডেমিক চর্চায় আমরা পাশ্চাত্য জ্ঞান চর্চা, পাশ্চাত্য ভাষার উপর নির্ভরশীল। যেমন আমাদের দেশে ইংরেজি, কিন্তু রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্র তারা বাংলাতে প্রচুর সেমিনার এবং ওয়েবিনারের আয়োজন করেছেন। এই জন্য তাদের বিশেষভাবে অভিনন্দন পাওয়া উচিত। তাছাড়া তারা এই তাত্ত্বিক আলোচনা ছাড়াও এটা উল্লেখ করা প্রয়োজন যে তারা পুরুলিয়া, বাঁকুড়ার প্রান্তিক মানুষদের, দরিদ্র ছাত্রছাত্রীদের ওই বিভিন্ন ফ্রি মেডিকেল চেক আপ, তাছাড়া বিনামূল্যে বই বিতরণ, পড়াশোনার যে সমস্ত জিনিস প্রয়োজন হয় সেগুলো বিতরণ করা ইত্যাদি অনেক রকম সাহায্য করে থাকেন। তারা বিভিন্ন কোচিং সেন্টার, ফ্রি কোচিং সেন্টার সেগুলো চালু করে থাকেন। আমাকে বাধ্য হয়ে কিছু ইংরেজি শব্দ ব্যবহার করতে হচ্ছে। তা এ তো হবেই, 200 বছরের ঔপনিবেশিক শাসনের ফল আমরা আজও বহন করে চলেছি। আর এই ঔপনিবেশিকতা থেকে মুক্তির যে প্রক্রিয়া, সেটা সম্পর্কেই আজকে সঞ্চারী আলোচনা করবেন। তো রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের এখন সদস্য সংখ্যা প্রায় 10,000। তার মধ্যে পশ্চিমবঙ্গের সারা রাজ্যব্যাপী মূলত রাষ্ট্রবিজ্ঞানের, তবে শুধু রাষ্ট্রবিজ্ঞান নয়, সমাজবিজ্ঞানের অন্যান্য শাখারও বহু ছাত্রছাত্রী, পিএইচডি স্কলার, স্কুল শিক্ষক, কলেজের অধ্যাপক, ইউনিভার্সিটির অধ্যাপক, রিসার্চ ইনস্টিটিউটের সঙ্গে জড়িত বহু গবেষক অনেকেই যুক্ত আছেন এবং পশ্চিমবঙ্গের বাইরেরও অনেকে যুক্ত আছেন। বিশেষ করে ইংরেজি প্রোগ্রামগুলোতে তারা খুবই সক্রিয়ভাবে যোগ দেন, আর বিদেশেরও কয়েকজন আছেন। তো আমি ধন্যবাদ জানাই রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রকে যে তারা তাদের এই মহৎ আয়োজনে আমাকে মাঝে মাঝে প্রায়শই ডাকেন সভাপতিত্ব করার জন্য বা বক্তৃতা দেওয়ার জন্য। এই জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ। আর এবার একটু সঞ্চারীর কথা বলি। কে জানতো যে সঞ্চারী কে ইন্ট্রোডিউস করব আমি? সেদিনও আমার ছাত্রী ছিল MA ক্লাসে, প্রেসিডেন্সিতে। অবশ্যই প্রচন্ড মেধাবী ছাত্রী, অত্যন্ত ব্রিলিয়ান্ট ছাত্রী। এবং আমার বিশেষ করে মনে আছে যে ও যে সমস্ত ডিসার্টেশন প্রেজেন্টেশন করতো, পিপিটি, সেগুলো চমৎকার, অনবদ্য।
এটা আমি অকপটে স্বীকার করি। এবং মাঝে মাঝে আমি ভাবি যে এই সব ছাত্রছাত্রীদের পড়ানোর যোগ্যতা কি আদৌ আমার আছে? আমি তো মূলত এদের থেকে শিখি, শেখাই আর কতটুকু। যাই হোক, এটা একটা পারস্পরিক প্রক্রিয়া। তা সেই সঞ্চারিতার হাজার ব্যস্ততার মধ্যেও যে আজকে এখানে উপস্থিত হয়েছে তার জন্য তাকে অনেক ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ জানাই। সঞ্চারী পশ্চিমবঙ্গের সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে। আর তাছাড়া ও কলকাতার যে আইডিএস, কলকাতাকে ধরলে আইডিএস কে, ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ কলকাতা, আইডিএস কেতে পিএইচডি করছেন তিনি। এবং তার বিষয় হলো যে খাদ্য এবং বিভারেজ, মানে বোধহয় পানীয়, তাই তো? তো এগুলোর চোখ দিয়ে ডিকলোনাইজেশন প্রক্রিয়া, মানে বি উপনিবেশকরণ বা অনেকে বলেন বি উপনিবেশায়ন, এই প্রক্রিয়াটা কিভাবে চলছে সেইটাকে উনি তার গবেষণার মধ্যে দিয়ে ধরবার চেষ্টা করেছেন। সঞ্চারী ইতিমধ্যেই আলোচনা চক্রে তার কিছু রচনা, অনুবাদ এগুলো প্রকাশ করেছেন বাংলায়। আমরা জানতাম যে তিনি একজন মেম সাহেব, তিনি ইংরেজিতে অত্যন্ত দক্ষ, কিন্তু তিনি যে বাংলাতে লিখছেন, বলছেন আজকে, এটাও খুব অভিনন্দনযোগ্য। আর নিউজিল্যান্ড জার্নাল অফ এশিয়ান স্টাডিজে একটি পিয়ার রিভিউয়ের জন্য একটি গবেষণা প্রবন্ধ উনি পাঠিয়েছেন। তাছাড়া রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স জার্নালেও তিনি পাঠিয়েছেন। আমরা আশা করি তিনি আরো অনেকগুলো রচনা করবেন। এবার আমি একটু বিষয়টাতে আসি খুব সংক্ষেপে। এ বিষয়ে আমার জ্ঞান খুবই কম, তো ভুল ত্রুটি থাকলে মার্জনা করে দেবেন। আমরা জানি যে এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার মানে বিশ্বের 4 ভাগের 3 ভাগ দেশ যাদের উন্নত দেশ বলা হতো, তাদের ইউরোপের মেট্রোপলিটন পাওয়ারগুলো, মানে শিল্পোন্নত যাদের বলা হতো উন্নত দেশ, অনেকে বলেন আবার সুসভ্য দেশ, মানে যদি ধরে নেওয়া হয় যে আমরা অসভ্য, তো এই সমস্ত ইউরোপীয় শক্তিগুলোর হাতে পদানত হয়েছিল এই 3/4 পৃথিবীর 3/4 মানুষ এবং দেশগুলো এবং ভৌগোলিক অঞ্চল। তো এটাকেই বলা হতো কলোনাইজেশন, উপনিবেশকরণ। তা আমাদের চেয়ে আর কে ভালো বুঝেছে উপনিবেশকরণ কাকে বলে? আমরা প্রায় 200 বছর ব্রিটিশ কলোনি ছিলাম। তো তারপরে প্রথম বিশ্বযুদ্ধের পরে এবং আরো পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিশেষ করে এই উপনিবেশিক শাসন থেকে মুক্তির সংগ্রামগুলো শক্তিশালী হতে থাকে। তাছাড়া কেউ কেউ বলেন যে ঔপনিবেশিক শক্তিগুলো একটু দুর্বল হয়ে পড়েছিল নিজেদের মধ্যে যুদ্ধ, আর্থিক সংকট ইত্যাদির কারণে। আর তাছাড়া উপনিবেশগুলোতে পাশ্চাত্য শিক্ষার এবং ধ্যান ধারণার প্রসার ঘটে, যার ফলে জাতীয়তাবাদী, আধুনিক যে জাতীয়তাবাদী ধ্যান ধারণা আমরা যেগুলো পাই, রুশো, ভলতেয়ার, তো সেই সব ধ্যান ধারণাও ছড়িয়ে পড়ে। উদারনীতিবাদ মানে লিবারালিজম, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, ইন্ডিভিজুয়ালিজম, এই সমস্ত গণতন্ত্র ইত্যাদি ধারণাও ছড়িয়ে পড়ে। সব মিলিয়ে এই সংগ্রামগুলো শক্তিশালী হয় এবং অনেক ক্ষেত্রেই তারা স্বাধীনতা অর্জন করেন উপনিবেশের দেশগুলি। ঔপনিবেশিক শাসনের জোয়াল থেকে তারা মুক্তি লাভ করেন। এখন এই মুক্তিটা কি? প্রথম দিকে অনেকটাই এটা ধরে নেওয়া হতো যে রাজনৈতিক শাসন, প্রত্যক্ষ রাজনৈতিক শাসনটা হলো ঔপনিবেশিক শাসন এবং তার থেকে সার্বভৌমত্ব বা স্বাধীনতা আদায় করে নেওয়াটা, মানে রাজনৈতিক স্বাধীনতা লাভ করাটাই হচ্ছে মুক্তি, এভাবেই ভাবা হতো। কিন্তু মার্ক্সবাদীরা তারপরে আরো বেশি দৃষ্টি আকর্ষণ করলেন যে অর্থনৈতিক শোষণ, লুণ্ঠন থেকে মুক্তিটাও খুব গুরুত্বপূর্ণ। সেটা না থাকলে শুধু রাজনৈতিক শাসন থেকে মুক্তিটা কিন্তু ওই বি উপনিবেশকরণ বা ডিকলোনাইজেশন বলাটা যাবে না, অতি সরলীকরণ হবে। আবার অতি সম্প্রতি আমরা দেখছি বহু ক্ষেত্রে অনেক গবেষক কাজ করছেন, অনেক লেখক কাজ করছেন
যার মধ্যে আমাদের সঞ্চারীও রয়েছেন, তারা দেখাচ্ছেন যে রাজনৈতিক অর্থনৈতিক দিকের বাইরেও সাংস্কৃতিক দিক, শিক্ষা, জ্ঞান, বিজ্ঞান চর্চা, এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু উপনিবেশবাদ ঢুকে পড়েছিল। এবং এডওয়ার্ড সঈদ যেমন দেখিয়েছিলেন তার ওরিয়েন্টালিজম গ্রন্থে, এবং যেটা হোমি ভাবা, তারপরে পার্থ চট্টোপাধ্যায় ইত্যাদি যারা উত্তর ঔপনিবেশিক তাত্ত্বিক, তারাও দেখিয়েছেন যে আমাদের মনন বা চেতনার মধ্যে উপনিবেশিকতা ঢুকে অনেকখানি নিয়ন্ত্রণ করেছে। শুধু এটা রাজনীতি বা রাজনৈতিক বা অর্থনৈতিক মুক্তির প্রশ্ন শুধু নয়, সাংস্কৃতিক এবং জ্ঞান চর্চা, বিজ্ঞান চর্চার ক্ষেত্রেও ঔপনিবেশিকতা ছিল, যার ফলে বিজ্ঞানকে অনেকখানি নিয়ন্ত্রণ করেছে ঔপনিবেশিক স্বার্থ। এখন এটা বললে অনেক বিতর্ক এসে যাবে, কারণ আমরা জানি যে এনলাইটেনমেন্টের পরে যে আমরা পজিটিভিজম মানে দৃষ্টবাদ বা এম্পিরিসিজম বা অভিজ্ঞতাবাদ বা লিবারাল হিউম্যানিস্ট ন্যাশনালিজম, এগুলোর প্রভাবে আমরা ছিলাম, এবং সেখান থেকে জ্ঞান চর্চায় আমরা দেখেছি যে বিজ্ঞানকে ধরা হতো একটা পিওর সায়েন্স হিসেবে, মানে বিশুদ্ধ বিজ্ঞান, যে কিনা কোনো রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক কোনো প্রভাবের দ্বারা প্রভাবিত নয়। বিজ্ঞান চর্চা যেন একটা স্বাধীন স্বতন্ত্র বিষয়, যা সমাজ এবং ইতিহাস, রাজনীতি এবং অর্থনীতি, সংস্কৃতি এইগুলোর ঊর্ধ্বে থাকা একটা বিশুদ্ধ বিজ্ঞান চর্চা, এইভাবেই ভাবা হতো। কিন্তু সাম্প্রতিক গবেষণাগুলো দেখাচ্ছে যে বিজ্ঞান এত নিরপেক্ষ বা নির্বিষ বা নিরামিষাসী এরকম একটা স্বাভাবিক প্রাকৃতিক প্রক্রিয়া মাত্র নয়। বিশেষ করে ফুকোর রচনা থেকে আমরা দেখতে পাই যে কিভাবে জ্ঞান চর্চার ক্ষেত্রে ক্ষমতা কাজ করেছে। যে জ্ঞানকে আমরা নিরপেক্ষ, বিমূর্ত, বিশুদ্ধ জ্ঞান বলে ধরেছি, সেই জ্ঞানও কিন্তু আসলে ডিসকোর্স এবং ক্ষমতা, প্রতিষ্ঠান, এগুলোর দ্বারা অনেকখানি নির্ধারিত হয়েছে। তো যাই হোক, এখন বিজ্ঞান চর্চায় এ বিষয়ে গবেষণা করতে গিয়ে অনেকে দেখাচ্ছেন যে পরাধীন ভারতে বিজ্ঞানকে ঔপনিবেশিক শক্তিগুলো নিজেদের স্বার্থে কাজে লাগিয়েছে, নিজেদের অর্থনৈতিক স্বার্থ, রাজনৈতিক স্বার্থ, এক্ষেত্রে এইগুলোর স্বার্থেই চর্চা করেছে, এগুলোর বিবেচনাতেই চর্চা করেছে। আবার যখন স্বাধীন ভারত হচ্ছে, মানে উপনিবেশকরণের প্রক্রিয়া চলছে, শেষ হয়ে যায়নি। রাজনৈতিক স্বাধীনতা লাভ 1947 সালের 15ই আগস্ট, সেটা কিন্তু উপনিবেশকরণের একটা আনুষ্ঠানিক দিক মাত্র, কিন্তু উপনিবেশকরণ বা ডিকলোনাইজেশন সেখানে শেষ হয়ে যায়নি। এটাই নতুন চর্চার গবেষণার বিষয়। সেখানে দেখা যাচ্ছে যে প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, তিনি এই বিজ্ঞান চর্চাকে একটা স্বাধীন ভারতের নিজস্ব অর্থনৈতিক, প্রযুক্তিগত, জ্ঞানগত ইত্যাদি ক্ষেত্রে উন্নতি আনার জন্য তিনি এই বিজ্ঞান চর্চাকে তার ওরিয়েন্টেশন বা তার দিক নির্দেশনাটিকে ঘুরিয়ে দিতে চেষ্টা করেছিলেন, যেটাকে ইতু আব্রাহাম লিখেছিলেন পেট্রিয়টিক সায়েন্স, মানে দেশপ্রেমিক বিজ্ঞান। তো যাই হোক, এই বিষয়ে বিস্তারিত শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি সঞ্চারীর বক্তব্যের জন্য। আমি এখানেই শেষ করছি, সঞ্চারীকে অনুরোধ জানাচ্ছি শুরু করার জন্য। গুড ইভিনিং, আই হোপ আই এম অডিবল। সবাইকে শুভ সন্ধ্যা। প্রফেসর বসুকে অনেক ধন্যবাদ এরকম একটা ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য টু দ্য টপিক। আমার ইন্ট্রোডাকশনটা আই এম ভেরি হাম্বলড। স্যার মনে রেখেছেন আমাদেরকে, নিজেদের ছাত্রছাত্রীকে, এবং কন্টিনিউয়াসলি যে উনি একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দেওয়ার চেষ্টা করেন, যে সমস্ত ছাত্রছাত্রীদের মনে আছে তাদেরকে যতটা এগিয়ে দেওয়া যায় ক্যারিয়ারে, তাদের কাজগুলোকে যতটা তুলে ধরা যায় সমাজের সামনে, সেটা কিন্তু খুবই একটা রেয়ার ফিচার একজন প্রফেসরের মধ্যে। এবং স্যারকে আই থিঙ্ক আমরা সবাই খুব শ্রদ্ধা করি এটার জন্যই। স্যার কাউকে ভোলেন না, কাউকে
অশ্রদ্ধা করেন না স্যার, সবাইকে একসাথে নিয়ে চলার চেষ্টা সবসময় করে থাকেন। ইনফ্যাক্ট আমরা যখন প্রেসিডেন্সিতে পড়তাম, আমরা সবসময় স্যারের কাছ থেকে যে লেকচারগুলো পেতাম বা যে শিক্ষাগুলো পেতাম, সেগুলো কখনোই কিন্তু ওই ক্লাসরুমের সীমায় সীমাবদ্ধ থাকতো না, 4টে দেওয়ালের মধ্যে। স্যার সবসময় নিজের অফিসে আমাদের জন্য একটা জায়গা রাখতেন, যেখানে আমাদের একটা সীমাহীন যাতায়াত ছিল। আমরা সবসময় যেতাম, স্যারের সাথে অনেক গল্প হতো, এবং গল্পের মাধ্যমে অনেক কিছু জানা যেত এবং শেখা যেত। Having said that, আমি once again রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্র এবং স্পেশালি প্রদীপ বসু স্যারকে আমার ধন্যবাদ জ্ঞাপন করে আমি এই লেকচারটা স্টার্ট করতে চাই। স্টার্টিং এ বলতে চাই যে এটা একটা লেকচারের থেকেও বেশি একটা ডিসকাশন ধরে এগোলে বেশ ভালো হয়। আমি চাই যে এটা একটা নিউ ওয়ে অফ থিঙ্কিং বা একটা নতুন চিন্তাধারাকে ইন্ট্রোডিউস করুক, যেখানে আমরা ডিকলোনাইজেশন বা উপনিবেশীকরণের ব্যাপারে অন্য রকম ভাবে ভাবি। যেটা স্যার এক্স্যাক্টলি বললেন, যে আমরা অনেক সময় ভাবি যে ডিকলোনাইজেশন বা উপনিবেশীকরণ হলো একটা লিমিটেড প্রসেস, একটা ইভেন্ট, যেটা 1947 সালে ট্রান্সফার অফ পাওয়ার বা ক্ষমতার হস্তান্তরের মাধ্যমে শেষ হয়ে যায়। কিন্তু রিসেন্ট স্কলারশিপ এবং রিসেন্ট গবেষণা এই ডিকলোনাইজেশনের ওপরে যে নতুন নতুন কাজ হচ্ছে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্কলার্সরা ইনক্রিজিংলি আমাদেরকে বলছেন যে ডিকলোনাইজেশন কিন্তু একটা ইভেন্ট নয়, বা উপনিবেশীকরণ কোনো একটা লিমিটেড ইভেন্ট নয়, যেটা 1947 to 1950 বা ওরকম একটা পার্টিকুলার ব্র্যাকেটে পিরিয়ডাইজ করা যায়। বরঞ্চ we should look at decolonization as a continuing process, as a continuous process, যেটা চলে আসছে since 1947. and আজকের এই ডিসকাশনের মাধ্যমে আমি কিছু অ্যাসপেক্ট অফ ডিকলোনাইজেশন হাইলাইট করতে চাই, স্পেশালি যেটা স্যার বললেন বিজ্ঞান এবং ডিকলোনাইজেশনের যে রোলটা। তো when India becomes independent বা ইন্ডিয়া যখন স্বাধীনতা অর্জন করে, তখন how was independence sought to be materialized? এই যে ট্রান্সফার অফ পাওয়ার হলো, সেই ট্রান্সফার অফ পাওয়ারটাকে অ্যাকচুয়ালাইজ কি করে করা যাবে, এই ট্রান্সফার অফ পাওয়ারটাকে মেটেরিয়ালাইজ কি করে করা যাবে, এই নতুন যে রিয়ালিটিটা আফটার 15th August, how will that new reality look like? সো আমরা যখন স্বাধীনতা অর্জন করি, তখন অলরেডি 200 বছর কেটে গেছে। 15th August 1947, we have already undergone 200 years of exploitation and subjugation at the hands of various colonizing forces. তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো ব্রিটিশ উপনিবেশী শক্তি, যার আন্ডারে আমরা কিন্তু নিয়ারলি 200 বছর একটা এন্ট্রেঞ্চড ফর্ম অফ কলোনিয়ালিজমের মধ্যে দিয়ে 1947-এ বেরিয়ে আসছি। এবার 1947 নিয়ে বা 1947-এর স্পেশাল দিনটা, 15th August 1947, ওই স্পেশাল দিনটাকে নিয়ে খুব লিমিটেড লেখা আছে। কিন্তু যে কটি লেখা আছে তার মধ্যে একটা উল্লেখযোগ্য লেখা হলো প্রফেসর শেখর বন্দ্যোপাধ্যায়, যেখানে উনি একটা বইতে মিনিংস অফ ফ্রিডম, ওখানে লিখছেন যে উনি ওই বইটা অ্যাকচুয়ালি ক্যালকাটার 1947 সেলিব্রেশনের একটা পিকচার তুলে ধরার চেষ্টা করছেন, এবং উনি বলছেন যে 15th August 1947 যদি একটু ক্লোজলি অ্যানালাইজ করা যায়, ওই পার্টিকুলার দিনটা কিন্তু শুধুমাত্র একটা রাজনৈতিক জয় বা একটা পলিটিক্যাল উইনের দিন নয়। আমরা দেখতে পাচ্ছি যে ওই দিনটা কিন্তু একটা এক্সট্রা অর্ডিনারিলি ফেস্টিভ দিন, একটা উৎসবের দিন, এবং সেই উৎসবে কিন্তু পার্টিসিপেট করছেন পলিটিক্যাল এলিট অ্যাজ ওয়েল অ্যাজ সাধারণ মানুষ। উনি বলছেন যে কলকাতার রাস্তায় হাজার হাজার সাধারণ মানুষ বেরিয়ে পড়েছেন, ওনারা গভর্নর্স হাউসে যাচ্ছেন। ওনারা শুধু গভর্নর্স হাউসে যাচ্ছেন না, ওনারা গভর্নর হাউসে গিয়ে বিভিন্ন রকম রেলিক্স, মেমোরাবেলিয়া, সুভেনিয়ার্স এসব উঠিয়ে নিয়ে আসছে অ্যাজ এ রেলিক অফ দ্য পাস্ট। সারা রাস্তা জুড়ে ফ্ল্যাগ, ন্যাশনাল ফ্ল্যাগ, গান্ধী টুপি, এগুলো সব বিক্রি হচ্ছে। লোকে বিভিন্ন রকম স্লোগানস দিচ্ছে, তার মধ্যে জয় হিন্দ, হিন্দু মুসলিম ভাই ভাই, একটা ফেস্টিভ স্পিরিট। আমরা যেরকম আজকে হয়তো দুর্গাপুজোর একটা দিন ইমাজিন করি, হয়তো সেরকমই ছিল 1947-এর 15ই অগস্টের সেই বিশেষ দিনটি। এই দিনটি ডিসকাস করার তাৎপর্যটা কি? এই দিনটি ডিসকাস করার তাৎপর্য হলো, আমরা সাধারণতভাবে ভেবে থাকি ইন্ডিপেন্ডেন্স বা ন্যাশনালিস্ট স্ট্রাগল এগুলোর কোনো কোটিডিয়ান বা কোনো দৈনন্দিন অ্যাসপেক্ট নেই। কিন্তু এই যে দিনগুলি, এই যে ইম্পর্টেন্ট ডেজগুলি, এগুলো শুধু পলিটিক্যালি সিগনিফিকেন্ট নয়, এগুলোর একটা সাধারণ দৈনন্দিন একটা অ্যাসপেক্ট আছে। তো আজকে এই আলোচনার মাধ্যমে আমি এই দিকটাই তুলে ধরার চেষ্টা করি, যে আমরা তুলে ধরার চেষ্টা করব
যে আমরা যখন স্বাধীনতার কথা বলি, আমরা যখন ইন্ডিপেন্ডেন্স এবং তারপরে ভারতের জার্নি অ্যাজ আ ইন্ডিপেন্ডেন্ট নেশন বলি, তখন আমরা কি ইম্যাজিন করি। তো এই যে পোস্ট ইন্ডিপেন্ডেন্স যে ভারতের ট্র্যাজেক্টরিটা বা যে পথটা ভারত নির্বাচন করে নেয় পোস্ট ইন্ডিপেন্ডেন্স, সেটা হলো দ্যাট নিডেড টু বি ডিকলোনাইজড, রাইট? আমরা 200 বছর ধরে একটা কলোনিয়াল সাবজুগেশনের মধ্যে দিয়ে চলে এসেছি। সো যখন 1947 অ্যারাইভস, ইট ব্রিংস উইথ ইট আ নিউ মুভমেন্ট, একটা নতুন মুভমেন্টের সূচনা হয়, এবং সেই মুভমেন্টটাকে কিন্তু ইট বিকামস ভেরি ইম্পারেটিভ ফর দ্য পলিটিক্যাল লিডার্স টু ডিকলোনাইজ ইট। তাহলে শুধুমাত্র ক্ষমতা হস্তান্তরে কিন্তু ডিকলোনাইজেশন সীমিত ছিল না। ডিকলোনাইজেশন একটা লম্বা প্রক্রিয়া, একটা মোমেন্ট, যে মোমেন্টটাকে ইট ওয়াজ ফেল্ট যে দিস মোমেন্ট নিডেড টু বি ডিকলোনাইজড, যে মোমেন্টটা নিডেড টু বি ডিট্যাচড ফ্রম দ্য কলোনিয়াল পাস্ট। এবং আমার ডিসকাশনটা এইরকম একটা রিসেন্ট স্কলারশিপের উপর ডেভেলপ, যারা হাইলাইট করছে, যারা স্ট্রেস করছে যে এই ডিকলোনাইজেশনের মোমেন্টটাকে আর একটু ডিপলি অ্যানালাইজ করা উচিত, শুধুমাত্র ওই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1947 না তাকিয়ে তার বাইরে গিয়েও আরো ডিপলি এই মোমেন্টটাকে স্টাডি করার জন্য। এবং এই স্টাডিটা করার জন্য আমি প্রাইমারিলি প্রফেসর শেখর বন্দ্যোপাধ্যায়, জ্ঞান প্রকাশ এবং ইট্টি এব্রাহামের কাজের উপর ডেভেলপ করি, যেটা স্যার অলরেডি আগে বলেছেন। এনারা কিন্তু খুব ডিপলি এই ডিকলোনাইজেশন প্রসেস নিয়ে ডিসকাস করেছেন। এনাদের ছাড়াও আরো অনেক রিডিং এবং অনেক স্কলারশিপ আছে, যদি কেউ ইন্টারেস্টেড হয় আমি লেকচারের শেষে কিছু রেফারেন্সেস বা রিডিং মেটেরিয়ালও সাজেস্ট করতে পারি। অবশ্যই ওগুলো সব ইংরেজিতে, কিন্তু আশা করি যারা এনথুজিয়াস্ট তারা নিশ্চয়ই বইগুলো পড়বেন এবং এই ডিকলোনাইজেশনের আলোচনার আরেকটু ডিপে যাওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, সো স্টার্টিং অফ, যেটা আমার টপিকের আজকে মানে প্রাইমারি মূল যে দিক, সেটা হলো ডিকলোনাইজেশন অ্যান্ড দ্য পলিটিক্স অফ সায়েন্স বা উপনিবেশীকরণ এবং ভারতে বিজ্ঞানের রাজনীতি। এবার এখানে বিজ্ঞান বলতে একটা জাস্ট ক্ল্যারিফিকেশন, আমি স্মল ক্ল্যারিফিকেশন দিতে চাই। আমি কিন্তু এখানে বিজ্ঞান বলতে মডার্ন ওয়েস্টার্ন সায়েন্সের কথা বলছি। এবং মডার্ন ওয়েস্টার্ন সায়েন্সের কথা কেন বলছি? কারণ এই মডার্ন ওয়েস্টার্ন সায়েন্সের এন্ট্রি কিন্তু ইন্ডিয়াতে কলোনিয়াল পাওয়ার্সের হাত ধরে হয়, রাইট? তো যখন ব্রিটিশ কলোনাইজার্সরা বা ব্রিটিশ উপনিবেশিক শক্তিরা ভারতে আসে, তারা কিন্তু একটা সিভিলাইজিং মিশনে এম্বার্ক করেন, এবং এই সিভিলাইজিং মিশনটা কিন্তু স্টার্ট হয় বা সিভিলাইজিং মিশনটার একটা খুব সেন্ট্রাল কম্পোনেন্ট ছিল সায়েন্স। সায়েন্সের মাধ্যমে এই সিভিলাইজিং মিশনটা ওয়াজ সট টু বি ক্যারিড আউট, যেটাকে অনেক সময় বলা হয় কলোনিয়াল গভর্নমেন্টালিটি। একটা ফুকোর থিওরি অফ গভর্নমেন্টালিটিকে নিয়ে একটা কলোনিয়াল গভর্নমেন্টালিটির কথা বলা হয়, যেখানে জ্ঞান প্রকাশ বলছেন যে এই যে সিভিলাইজিং মিশনটা, এই সিভিলাইজিং মিশনটার কিন্তু 3টে দিক ছিল। ফার্স্ট বা প্রথম দিক হলো ওয়েস্টার্ন এডুকেশন সিস্টেম এস্টাবলিশ করা, এবং শুধুমাত্র ওয়েস্টার্ন এডুকেশন সিস্টেম এস্টাবলিশ করা নয়, যে এক্সিস্টিং ট্র্যাডিশনাল লার্নিং মোডস অফ লার্নিং সেগুলোকে কিন্তু ওয়েস্টার্ন এডুকেশনের মারফত রিপ্লেস করে দেওয়া। সেকেন্ড পয়েন্ট যেটা জ্ঞান প্রকাশ বলছেন, সেটা হলো কি যে প্রোডাকশন অফ আ ডিটেইলড হিস্ট্রি, ডিটেইলড এনসাইক্লোপিডিক হিস্ট্রি, সার্ভে করা, বিভিন্ন রকম একাডেমিক স্টাডি, সেন্সাস এর মারফতে এই যে কলোনি, এই কলোনির ব্যাপারে সাইন্টিফিক ডেটা রিপ্রোডিউস করা। এবং তৃতীয় হলো এস্টাবলিশিং আ গ্রিড অফ মডার্ন ইনফ্রাস্ট্রাকচার। সো মডার্ন ইনফ্রাস্ট্রাকচার এস্টাবলিশ করার মাধ্যমে কিন্তু এই সিভিলাইজিং মিশনটাও ওয়াজ ক্যারিড আউট। তাহলে these three factors are identified by Gyan Prakash as important to the civilizing mission of the British. বাট একটা জিনিস মনে রাখতে হবে, যেটা বারবার বলছি, that we came out of nearly 200 years of British colonial exploitation. একটা খুব লম্বা entrenched period is এই 200 বছর, এবং by the time we came out of this exploitative system, the idea of the supremacy of modern Western science was firmly established. সাধারণ মানুষের মস্তিষ্কে, সাধারণ মানুষ এবং যারা পলিটিক্যাল এলিট তখনকার দিনের ছিলেন, তাদের মধ্যে কিন্তু এই the role of modern Western science was firmly established. বিজ্ঞানের শ্রেষ্ঠত্ব, especially পাশ্চাত্য বিজ্ঞানের শ্রেষ্ঠত্ব was firmly established in the minds of the Indian intelligentsia.
এবং এই লিঙ্কটা ধরেই কিন্তু উই উইল মুভ ফরওয়ার্ড। তো মুভিং অন, এখানে কিছু বা একজন ব্যক্তির কথা যেটা বারবার আমি হেন্সফোর্থ মেনশন করব, সেটা হলো নেহেরু। যেরকম প্রদীপ বসু স্যারও বলছিলেন যে when decolonization happens, স্যার, এবং এই ডিকলোনাইজেশনটা কি করে তো হবে, কি করে we will decolonize this movement, সেটাতে একজন ব্যক্তি খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করেছিলেন, এবং সেটা হলো যে তখনকার আমাদের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু। এবং ডেভিড আর্নল্ড একটা খুব ইন্টারেস্টিং কথা বলছেন। ডেভিড আর্নল্ড বলছেন যে যদিও বা জওয়াহরলাল নেহরু ওয়াজ নট আ ম্যান অফ সায়েন্সেস, মানে উনি কিন্তু একজন বিজ্ঞানী ছিলেন না, তা সত্ত্বেও জওয়াহরলাল নেহরু হ্যাড হিজ ওন ব্র্যান্ড অফ সায়েন্স, এবং বৈজ্ঞানিক চিন্তাধারার ওনার একটা নিজস্ব ব্র্যান্ড ছিল, যেটা ডেভিড আর্নল্ড বলছেন নেহরুভিয়ান সায়েন্স। উনি এই নেহরুর বৈজ্ঞানিক চিন্তাধারাকে নেহরুভিয়ান সায়েন্স হিসেবে কয়েন করছেন, এবং আমরা এই নেহরুভিয়ান সায়েন্সের বিভিন্ন রকম দিক এক্সপ্লোর করব আজকে। স্পেশালি আমি 3টে দিক এক্সপ্লোর করতে চাই। ফার্স্ট ওয়াজ নেহেরু এবং নেহেরুর অ্যাটমিক এনার্জি কমিশন এস্টাবলিশ করার যে জার্নিটা, অ্যান্ড হাউ অ্যাটমিক এনার্জি ওয়াজ কনসিডার্ড টু বি ভেরি ইম্পর্টেন্ট টু ডিকলোনাইজেশন। আর সেই সূত্রে আর একজন ব্যক্তির কথা এখানে উঠে আসবে, সেটা হলো হোমি জে ভাবা, যার সাথে এই অ্যাটমিক এনার্জি কমিশন ওয়াজ এস্টাবলিশড বাই নেহেরু। দ্বিতীয়টা যেটা আমি মেনশন করবো, এবং এই দ্বিতীয় ফ্যাক্টরটা ইজ ভেরি ক্লোজ টু মাই পিএইচডি ওয়ার্ক, সেটা হলো কি যে ফুড বা খাদ্যের রাজনীতি ইন আ ডিকলোনাইজড সিচুয়েশন বা উপনিবেশিকরণের পরে খাদ্য রাজনীতি এবং খাদ্য প্ল্যানিং, ফুড প্ল্যানিং যে প্রসেসটা স্টার্ট হয়, সেখানে সায়েন্সের রোল, স্টেট এবং সায়েন্সের রোল। এবং ফাইনালি আমরা দেখার চেষ্টা করবো একটা একটু ভিন্ন, একটু অল্টারনেটিভ একটা দিক। আমরা সবসময় বলে এসেছি যে ডিকলোনাইজেশন হলো একটা স্টেট লেড প্রসেস, রাষ্ট্রের দ্বারা পরিকল্পিত একটা প্রসেস। কিন্তু এই যে ডিকলোনাইজেশন কি শুধুমাত্র একটা রাষ্ট্রের দ্বারা পরিকল্পিত, রাষ্ট্রের দ্বারা চালিত প্রসেস, নাকি সাধারণ মানুষের কোনো রোল ছিল? এই ক্ষেত্রে আই উইল মেনশন দ্য রোল অফ সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞান। তো ডিকলোনাইজেশনের এই যে প্রক্রিয়া, এর মধ্যে কল্পবিজ্ঞানের কি রোল? তাহলে মুভিং অন, আমি জাস্ট ডাইরেক্টলি ফার্স্ট সেকশনটাতে চলে যাব, সেটা হলো নেহরুভিয়ান সায়েন্স, বা অনেক সময় যেটাকে ইট্টি এব্রাহামের মতন স্কলার্সরা বলেছেন পেট্রিয়টিক সায়েন্স। এবার জাস্ট একটা স্মল ক্ল্যারিফিকেশন, পেট্রিয়টিক সায়েন্স কেন বলছেন? ইট্টি এব্রাহাম এবং ডেভিড আর্নল্ড দুজনেই বলছেন যে যখন ব্রিটিশার্সরা এই সিভিলাইজিং মিশনটা স্টার্ট করেন, তখন ওনারা যেহেতু সায়েন্সের উপর খুব স্ট্রেস দেন, ইট ক্রিয়েটস আ ভেরি ইন্টারেস্টিং ফেনোমেনা। তখনকার দিনে যারা বুদ্ধিজীবী বা ওই ভদ্রলোক ইন্টেলিজেন্সিয়া ছিলেন, they also get very excited, very enchanted by this idea of science and the role of science. They are Western educated, most of them. ওরা পশ্চিমী আদব কায়দা, পশ্চিমী শিক্ষা অর্জন করে এসেছেন, এবং they are very enchanted, they are very excited with science. কিন্তু this intelligentsia did not just want to reproduce বা copy Western science. They wanted to revive. ওদের মতে অলরেডি ইন্ডিয়াতে একটা এক্সিস্টিং ট্রেডিশন অফ সায়েন্স ছিল, ইন্ডিয়াতে অলরেডি একটা এস্টাবলিশড ইন্ডিজিনাস বিজ্ঞান বলে কিছু একটা ছিল, which needed to be revived. তাহলে মানে আমরা সবসময় ভেবে থাকি যে the intelligentsia was copying the British, copying the ways and means of the British, but সেটা actually was not the case. The intelligentsia actually wanted to start something of their own. and এই ক্ষেত্রে এখানে একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড হলো রিভাইভ। এতদিনের সুপারস্টিশনের মধ্যে দিয়ে যে বিজ্ঞানটা চাপা পড়েছিল, সেই বিজ্ঞানটাকে রিভাইভ করার একটা প্রক্রিয়া, এবং সেই বিজ্ঞানটা ইজ টার্মড বাই মেনি অ্যাজ হিন্দু সায়েন্স। কেন? কারণ এই টাইমে যে পাবলিকেশনগুলো হচ্ছে, পাবলিকেশনগুলোর নাম হলো হিন্দু বায়োলজি বা হিন্দু মাইথোলজিতে কিরকম ভাবে এরোপ্লেন ছিল, সেই সব ডিসকাশন। সো এই যে পাবলিকেশনগুলো হচ্ছে, এগুলোকে বোথ ডেভিড আর্নল্ড এবং ইট্টি আব্রাহাম বলছেন হিন্দু সায়েন্স। কিন্তু এই হিন্দু সায়েন্সের ফেট বা ভবিষ্যৎ কি? এই যে হিন্দু সায়েন্সের যে ডেভেলপমেন্টটা হলো, ইট ডিড নট ফাইন্ড এনি প্লেস ইন নেহেরুজ ইন্ডিয়া। নেহেরু এই হিন্দু সায়েন্সকে ফোরসেক করে বা হিন্দু সায়েন্সকে ত্যাগ করে একটা নতুন ধরনের সায়েন্সের বা বিজ্ঞানের চিন্তাধারার জন্ম দেন। সেটাকে আব্রাহাম বলছেন পেট্রিয়টিক সায়েন্স, যেখানে সায়েন্স উইল বি সেকুলার, সায়েন্স উইল বি ইউনিভার্সাল, যেখানে সায়েন্স এবং রিলিজিয়নের কোনো রিলেশনশিপ থাকবে না, এবং
আমরা সায়েন্সকে ওয়েস্টার্ন মডার্ন সায়েন্সের রূপেই দেখব। যে যে প্রচেষ্টা হয়েছিল একটা আলাদা ভারতীয় বিজ্ঞানের একটা সৃষ্টি করার, সেই সৃষ্টি বা সেই প্রচেষ্টাটাকে নেহেরু leaves it at 1947, 15th August, and when we enter into the newly independent era, Nehru brings with it a new thinking about science, and সেই চিন্তাটা এব্রাহাম এবং অন্যান্যরা বলছে পেট্রিয়টিক সায়েন্স। কারণ এখানে কিন্তু যে সায়েন্স বা বিজ্ঞানের ইউটিলাইজেশনটা, সেটা নেহেরু বারবার বলছে যে সেলফ ডেভেলপমেন্ট অফ দ্য নেশন, ভারতের ডেভেলপমেন্ট, ভারতের উন্নয়ন। ভারত যদি পাশ্চাত্য দেশগুলোর মতন বা পাশ্চাত্য দেশগুলোর সাথে তাল মিলিয়ে চলতে চায়, তাহলে কিন্তু ভারতকে হিন্দু সায়েন্স ছেড়ে দিয়ে ভারতকে ওয়েস্টার্ন সায়েন্স বা পাশ্চাত্য বিজ্ঞানের হাত ধরে কিন্তু এগিয়ে যেতে হবে। তো একটা বিরাট বড় স্ট্রেস ক্রিয়েট করা হচ্ছে টু অ্যাডপ্ট ওয়েস্টার্ন সায়েন্স। আচ্ছা, হ্যাভিং সেড দ্যাট, তাহলে এবার আমরা দেখবো যে নেহেরুর সায়েন্স পলিসি কি ছিল বা হোয়াট ওয়াজ দিস নেহেরুভিয়ান পলিসি। এবার এখানে যেহেতু দের ইজ এ শর্টেজ অফ টাইম, ইট উইল নট বি পসিবল টু ডিসকাস অল অ্যাসপেক্টস বিকজ নেহেরুভিয়ান সায়েন্স ওয়াজ ভেরি ক্রিয়েটিভ। নেহেরুভিয়ান সায়েন্সের অনেক দিক ছিল। আমি স্পেশালি দুটো দিকের উপর ফোকাস করছি, একটা হলো অ্যাটমিক এনার্জি এবং আরেকটা হলো ফুড অ্যান্ড সায়েন্স। সো যখন ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট হয়, ইন্ডিয়া কিন্তু অলরেডি ইনহেরিটস কিছু ইম্পর্টেন্ট সায়েন্টিফিক ইনস্টিটিউশনস। তাদের মধ্যে একটা হলো বোটানিক্যাল সার্ভে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, যেটা ব্যাঙ্গালোরে 1911 সালে এস্টাবলিশ করা হয়েছিল। তারপরে বোস ইনস্টিটিউট 1917-তে এস্টাবলিশ করা হয়েছিল। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, যেটা 1931 সালে এস্টাবলিশ করা হয়েছিল। তারপরে জুট রিসার্চ ইনস্টিটিউট, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ, অনেক কটি সায়েন্টিফিক অর্গানাইজেশন বা বিজ্ঞানের গবেষণা প্রতিষ্ঠান কিন্তু অলরেডি বাই দ্য টাইম ইন্ডিয়া হ্যাড বিকাম ইন্ডিপেন্ডেন্ট ওয়াজ অলরেডি এস্টাবলিশড। এবং ইন্ডিয়া কিন্তু উত্তরাধিকার সূত্রে এই প্রত্যেকটি ইনস্টিটিউশন বা এই প্রত্যেকটি বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলিকে কিন্তু ইনহেরিট করেছিল। সো হোয়াট হ্যাপেন্স টু দিস ইনস্টিটিউশনস? নেহেরু এই ইনস্টিটিউশনগুলিকে নেহেরুর পেট্রিয়টিক সায়েন্সের কাজে এমপ্লয় করে। তো এই ইন দ্য পোস্ট কলোনিয়াল পিরিয়ড বা উত্তর উপনিবেশিক সময়কালে নেহেরুর লিডারশিপের আন্ডারে সায়েন্স একটা কিন্তু ফান্ডামেন্টাল বা একটা মৌলিক পজিশন অ্যাকোয়ার করে নেয় ইন্ডিয়ার ইমাজিনেশনে। হাউ উইল ইন্ডিয়া আফটার 1947 লুক লাইক, এই প্রশ্নটা যদি করি, এই প্রশ্নটার মধ্যে কিন্তু একটা সিম্পল উত্তর হতে পারে যে ইন্ডিয়া উইল বি আ সায়েন্টিফিক নেশন। এবং এই সেম কথাটা কিন্তু নেহেরু বলছেন। ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসের একটা মিটিং হচ্ছে 1950-তে পুনেতে। এবার এটা খুব ইন্টারেস্টিং জিনিস, যেটা যদি ডেভিড আর্নল্ডের লেখা পড়া যায় জানা যাবে। আর্নল্ড বলছে যে নেহেরু কিন্তু কোনো বিজ্ঞানী নন, কিন্তু নেহেরু কিন্তু প্রত্যেকটা ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশনের মিটিং এ যাচ্ছেন। শুধু মিটিং এ যাচ্ছেন না, হি ইজ অ্যাক্টিং এজ দ্য প্রেসিডেন্ট ইন দিস মিটিংস। শুধু ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসের মিটিং নয়, বিভিন্ন রকম সায়েন্স অ্যাসোসিয়েশন, সায়েন্স কংগ্রেস যা যা হচ্ছে এই টাইমটাতে 1947 এর পর থেকে early 1950s, Nehru is attending all of these meetings in his capacity as the prime minister, not a scientist. অন্যান্য কোনো politician is not invited, but Nehru is attending these meetings, আর প্রত্যেকটাতে কিন্তু নেহেরু নিজের ভিউজ, নিজের মতামত প্রদান করছেন। সো এরকম একটা মিটিং, আমি একটা ছোট্ট ইংরেজিতে একটা কোট বলবো যেটা নেহেরু বলছেন, এবং এই কোটটা খুব ইম্পর্টেন্ট। তো নেহেরু এই ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসের 37তম সেশন, যেটা পুনেতে 1950 সালে হচ্ছিল, নেহেরু ইজ ইনভাইটেড এবং নেহেরু ইজ গিভিং দি অ্যাড্রেস টু দিস সায়েন্স কংগ্রেস। এবং নেহেরু বলছেন যে there is no doubt that in India there is a growing realization of this fact that the politician and the scientist should work in close cooperation. উনি আরো বলছেন that the solution of all social and economic problems depends on this cooperation and no state can afford to ignore this fact. By in a nutshell, নেহেরু বলছেন যে what we need বা আমাদের যেটা প্রয়োজন সেটা হলো রাজনীতিবিদ এবং বিজ্ঞানীদের মধ্যে একটা ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে তোলা। নেহেরুর মতে শুধুমাত্র রাজনীতিবিদরা একা নয় বা শুধুমাত্র বিজ্ঞানীরা একা নয়, এরা দুজনে মিলে যদি একসাথে কাজ করে তবেই কিন্তু আমরা একটা
ভালো নেশন, সায়েন্টিফিক নেশন গড়ে তুলতে পারবো। এবং খুব ইন্টারেস্টিং ভাবে নেহেরুর এই যে কথাটা, সেটা কিন্তু বিকামস এ রিয়ালিটি ইন দ্য নেক্সট 10 ইয়ার্স। এবং বাই দ্য টাইম উই আর ইন 1960, ইন্ডিয়াতে কিন্তু একটা খুব ক্লোজ রাজনীতিবিদ এবং বিজ্ঞানীর নেক্সাস তৈরি হয়ে গেছে, যেখানে রাজনীতিবিদ এবং বিজ্ঞানীরা একসাথে মিলে বিভিন্ন রকম সামাজিক, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্মে একসাথে কাজ করছেন, এবং দে আর প্লেইং অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য গ্রোথ অফ সায়েন্স। এবং তিনজন ব্যক্তির কথা এখানে মেনশন করা খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড আই এম শিওর এখানে যারা প্রেজেন্ট তারা অনেকেই এই তিনজন ব্যক্তির কথা শুনেছেন। প্রথম হলো এস ভটনাগর, যিনি ডাইরেক্টর জেনারেল ছিলেন অফ দ্য কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, CSIR। প্রশান্ত চন্দ্র মাহালানোবিস, যিনি ISI হেড ছিলেন এবং প্রধান স্ট্যাটিস্টিশিয়ান ছিলেন ইন্ডিয়ার প্ল্যানিং রেজিমে। এবং ফাইনালি হোমি ভাবা, যিনি অ্যাটমিক এনার্জি কমিশনের চেয়ার ছিলেন। আচ্ছা, আমরা এই ডিসকাশনটাতে পার্টিকুলারলি হোমি ভাবা এবং নেহেরুর যে সম্পর্ক সেটা নিয়ে ডিসকাশন করব। কিন্তু তার আগে একটা স্মল ইন্টারজেকশন যেটা বলা খুব প্রয়োজন, সেটা হলে আমি আগেই বলেছি যে নেহেরু কোনো বিজ্ঞানী ছিলেন না। বিজ্ঞানী না থাকা সত্ত্বেও কিন্তু নেহেরুর একটা খুব স্ট্রং বিজ্ঞানের ধারণা ছিল, যেটাকে ডেভিড আর্নল্ড বলছেন আগে নেহেরুভিয়ান সায়েন্স। তাহলে নেহেরুভিয়ান সায়েন্সের কি কি ফিচার্স বা কি কি ক্যারেক্টারিস্টিক্স ছিল? ডেভিড আর্নল্ড বলছেন যে নেহেরুভিয়ান সায়েন্সের 4টে বৈশিষ্ট্য ছিল। প্রথম বৈশিষ্ট্যটা হলো সামাজিক সাংস্কৃতিক বিপ্লব কর্মসূচি, বা সায়েন্সের দ্বারা একটা সামাজিক এবং সাংস্কৃতিক বিপ্লব নিয়ে আসা। যেখানে নেহেরু বলছে যে সায়েন্স মানে কিন্তু শুধু একটা প্রসেস নয়, সায়েন্স মানে একটা মাইন্ডসেট, একটা চিন্তাধারা। এবং আমাদেরকে এই সায়েন্টিফিক জনসাধারণের একটা সায়েন্টিফিক মাইন্ডসেট গড়ে তুলতে হবে, যেখানে জনসাধারণ বিগত 200 বছর ধরে একটা উপনিবেশিক আইডিওলজির মধ্যে দিয়ে যাচ্ছিলেন, এবং সেই উপনিবেশিক আইডিওলজিটাকে কমপ্লিটলি রিপ্লেস করে দিতে হবে একটা সায়েন্টিফিক আইডিওলজি দিয়ে। তাহলে প্রথম ফিচার বা প্রথম বৈশিষ্ট্য হলো সামাজিক সাংস্কৃতিক একটা বিপ্লব কর্মসূচি। দ্বিতীয় হলো, ডেভিড আর্নল্ড বলছে যে দ্বিতীয় বৈশিষ্ট্য সেটা হলো নেহেরুভিয়ান সায়েন্স ওয়াজ আ স্টেট সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান। এখানে রাষ্ট্রবিজ্ঞান একটা হাইফেনেটেড ওয়ার্ড, ইটস নট দ্য ডিসিপ্লিন, বা রাষ্ট্রের বিজ্ঞান। রাষ্ট্রের বিজ্ঞান বললে হয়তো বুঝতে সুবিধা হবে। কেন রাষ্ট্রের বিজ্ঞান? কারণ যে সায়েন্সটাকে বা বিজ্ঞান যেটা কন্ডাক্ট করা হচ্ছিল, যে রিসার্চ, যে গবেষণাগুলো হচ্ছিল, সেগুলো কিন্তু রাষ্ট্রের নির্দেশে হচ্ছিল। এবং রাষ্ট্র কিন্তু বাজেট কন্ট্রোল করছিল, রাষ্ট্র ফান্ড কন্ট্রোল করছিল, কিরকম ইনস্টিটিউশন সেট আপ হবে, কতটা ফান্ড অ্যালোকেট হবে, এই প্রত্যেকটা কিন্তু রাষ্ট্র নির্ধারণ করে দিচ্ছিল। তাই জন্য নেহেরুভিয়ান সায়েন্সকে ডেভিড আর্নল্ড বলছে স্টেট সায়েন্স বা রাষ্ট্রের বিজ্ঞান। এবং খুব ইন্টারেস্টিংলি, যখন নেহেরু প্রাইম মিনিস্টার হন, নেহেরু কিন্তু এই যে সায়েন্টিফিক রিসার্চের পোর্টফোলিওটা উনি নিজের আন্ডারে রাখেন, এবং সেটা পরবর্তীকালে ডিপার্টমেন্ট অফ সায়েন্টিফিক রিসার্চ হন, এবং 1951-এ ইট বিকামস এ মিনিস্ট্রি অফ ন্যাচারাল রিসোর্স অ্যান্ড সায়েন্টিফিক রিসার্চ, যেটা ওভারসি করতেন নেহেরু নিজে। থার্ড হলো সায়েন্স অ্যাজ ইনস্টিটিউট বা নেহেরুভিয়ান সায়েন্স অ্যাজ ইনস্টিটিউশন বিল্ডিং প্রজেক্ট, বা সায়েন্সের রোল বা বিজ্ঞানের রোল হলো প্রতিষ্ঠান নির্মাণের একটা প্রকল্প, সায়েন্স দ্বারা প্রতিষ্ঠান নির্মাণের একটা প্রকল্প, যেখানে রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত অর্থায়ন সংস্থান এবং রাষ্ট্রচালিত বিজ্ঞান নীতি তৈরি করা হবে। রাষ্ট্র ডিসাইড করবে যে ন্যাশনাল সায়েন্স বাজেট কি হবে, রাষ্ট্র ডিসাইড করবে কাদেরকে এই যে বিজ্ঞানের ইনস্টিটিউশনস গুলো বা সায়েন্টিফিক ইনস্টিটিউশনস গুলো, এগুলোকে কে হেড করবে, কারা অ্যাপয়েন্টেড হবে, এগুলো কিন্তু সবকিছু রাষ্ট্র ডিসাইড করে দেবে। তাহলে নেহেরুভিয়ান সায়েন্স অ্যাজ ইনস্টিটিউশন বিল্ডিং প্রজেক্ট। অ্যান্ড ফাইনালি ডেভিড আর্নল্ড বলছেন যে নেহেরুভিয়ান সায়েন্সের যে ফাইনাল বৈশিষ্ট্য সেটা হলো নেহেরু ওয়ান্টেড টু কাম আউট অফ সায়েন্টিফিক ডিপেন্ডেন্স অন ব্রিটেনের উপর, যেটা ন্যাচারালি, যেহেতু ব্রিটেন আমাদেরকে 200 বছর ধরে একটা উপনিবেশিক শাসনের মধ্যে রেখেছিল, তাই জন্য ইট ওয়াজ ন্যাচারাল যে আমাদের সায়েন্টিফিক যে ডিপেন্ডেন্সটা, ইট ওয়াজ লার্জলি অন ব্রিটেন। আমরা ব্রিটেনের ওপর খুব নির্ভরশীল ছিলাম আমাদের সব রকম সায়েন্টিফিক ডেভেলপমেন্ট, সায়েন্টিফিক আইডিয়াজ এর জন্য। বাট নেহেরু বলছে যে উই হ্যাভ টু লুক বিয়ন্ড ব্রিটেন অ্যান্ড উই হ্যাভ টু এস্টাবলিশ রিলেশনশিপ with other countries of the world, যেরকম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা,
রাশিয়া, ফ্রান্স, কানাডা, অ্যান্ড খুব ইন্টারেস্টিংলি নেহেরু কিন্তু এই কথাগুলো বলছেন ইন দ্য মিডস্ট অফ কোল্ড ওয়ার। যখন কোল্ড ওয়ার চলছে এবং নেহেরু অলরেডি বলছে যে ইন্ডিয়া উইল বি এ নন অ্যালাইন্ড নেশন, অ্যাট দ্য সেম টাইম নেহেরু বলছেন যে ইন্ডিয়াতে সায়েন্টিফিক ডেভেলপমেন্টের জন্য আমাদেরকে কিন্তু ব্রিটেন শুধু নয়, ব্রিটেনের বাইরে গিয়েও অন্যান্য রাষ্ট্রগুলির সাথে একটা সম্পর্ক স্থাপন করতে হবে, যেরকম ইউএসএ, রাশিয়া, কানাডা এটসেট্রা। সো এই চারটি হলো নেহেরুভিয়ান সায়েন্সের বৈশিষ্ট্য, এবং আমরা যে নেক্সট ডিসকাশনটা করব এখানে আমরা এক একটা বৈশিষ্ট্য ধরে ডিসকাশন করব। তাহলে যখন আমরা হোমি ভাবার কথা বলছি, নেহেরু অ্যান্ড হোমি ভাবার রিলেশনশিপটা, তখন কিন্তু মাথায় রাখতে হবে যে this is an example of Nehruvian science as state science. কেন Nehruvian science as state science সেটা আমরা দেখব। তো একটা খুব স্ট্রাইকিং ডেভেলপমেন্ট which takes place in the field of science under Nehru was the formation and growth of the atomic energy establishment. তো এই অ্যাটমিক এনার্জি এস্টাবলিশমেন্ট যেটা তৈরি করা হয় সেটা কিন্তু একটা জয়েন্ট এফার্টের রেজাল্ট। One is from Homi J. Bhabha, who was a brilliant physicist, এবং আর একজন হলো জওয়াহরলাল নেহেরু, উনি একজন পলিটিশিয়ান। এবং বাই দ্য টাইম নেহেরু এবং হোমি ভাবার রিলেশনশিপটা এস্টাবলিশ করা হয়, ততদিনে কিন্তু নেহেরু একদম ডিটারমাইন্ড যে অ্যাটমিক এনার্জি বা পারমাণবিক শক্তি will be the front and center of India's journey as a scientific nation. So India will be a scientific nation, or India will become a scientific nation based on its atomic prowess, বা atomic energy শক্তির উপর ভিত্তি করে India will become a scientific nation. তো সো এখানে দেখা যাচ্ছে যে হোমি ভাবা was already একজন established scientist, physicist, এবং even before India became independent, Homi Bhabha was appointed as the chair of the Board of Atomic Energy within the Scientific and Industrial Research Committee. তো এই যে Scientific and Industrial Research Committee ছিল, তার মধ্যে হোমি ভাবা was already the chair of the Atomic Energy Board, যেটা কিন্তু pre-independence establish করা হয়েছিল। কিন্তু after independence, Homi Bhabha had a strange aspiration. He was not satisfied by being a member of the CSIR, and he wanted to establish an atomic energy establishment independent of the scientific and industrial research center. তার জন্য হোমি ভাবা comes in close contact with Nehru, and he convinces Nehru to allow him to give him the money to travel abroad. He tells Nehru that if you give me the money, if your government gives me the money to travel abroad, তাহলে আমি কিন্তু অন্যান্য বিদেশের দেশে গিয়ে দেখতে পারি যে ওখানে কিরকম অ্যাটমিক এনার্জি রিসার্চ চলছে, ওখানে কিরকম অ্যাটমিক এনার্জির কাজকর্ম চলছে, আমি সেগুলো কিন্তু ওই আইডিয়াসগুলো, ওই চিন্তাধারাগুলো ইন্ডিয়াতে আই ক্যান ব্রিং অ্যালং উইথ মি। নেহেরু প্রথমে খুব নিমরাজি যে না, গভর্নমেন্ট কেন টাকা দেবে, তুমি নিজের টাকায় যাও। কিন্তু পরবর্তীকালে হোমি ভাবা attempts to and successfully convinces Nehru যে না, এটা কিন্তু একটা গভর্নমেন্ট বা সরকারের, যেটাকে বলা হচ্ছে পেট্রিয়টিক সায়েন্স, দিস ইজ আ সার্ভিস টু দ্য পেট্রিয়টিক সায়েন্স, অ্যান্ড নেহেরু ফাইনালি কনভিন্সেস হিজ ক্যাবিনেট, যেটার আন্ডারে হোমি ভাবাকে ফান্ড দেওয়া হয় টু ট্রাভেল অ্যাব্রড। এবং হোমি ভাবা বিভিন্ন রকম দেশ বিদেশ ঘুরছে, এবং ঘুরে এসে উনি ওনার ফাইন্ডিংস কোনো একটা বড় রিপোর্টে নেহেরুকে লিখে জানাচ্ছেন। এই রিপোর্টটা পড়ে নেহেরু খুব এক্সাইটেড, নেহেরু খুব এনচান্টেড, নেহেরু খুব এক্সাইটেড, কারণ রিপোর্টে উনি যা লিখছেন তার মধ্যে একটা সেন্ট্রাল কথা উনি বলছেন যে ইন্ডিয়াতে আপাতত যেরকম অ্যাটমিক এনার্জি রিসার্চ হয়েছে, সেই রিসার্চের যে প্রগ্রেস বা যে রিসার্চের যে স্টেজ, সেখান থেকে বলা যেতে পারে যে ইন্ডিয়া খুব শীঘ্রই একটা পাওয়ারফুল অ্যাটমিক এনার্জি কান্ট্রি হতে চলেছে। এইটা যখনই হোমি ভাবা নিজের রিপোর্টে লেখেন, তখনই কিন্তু নেহেরুর অ্যাপ্রোচ টুয়ার্ডস অ্যাটমিক এনার্জি চেঞ্জেস। He convinces his cabinet যে সেন্টার ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের আন্ডারে যে অ্যাটমিক এনার্জি বোর্ডটা ছিল, দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট, অ্যান্ড ইন্ডিয়া নিডস অ্যান ইন্ডিপেন্ডেন্ট অ্যাটমিক এনার্জি এস্টাবলিশমেন্ট, এবং দ্যাট উইল বি চেয়ার্ড বাই হোমি ভাবা। এবং এইভাবে একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাটমিক এনার্জি এস্টাবলিশমেন্ট তৈরি করা হয়। আমরা জানি যে এই অ্যাটমিক এনার্জি এস্টাবলিশমেন্ট হ্যাজ প্লেড আ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন ইন্ডিয়াস জার্নি অ্যাজ এ নিউক্লিয়ার স্টেট। আজকে ইন্ডিয়া একটা নিউক্লিয়ার স্টেট, এবং সেই নিউক্লিয়ার স্টেটে কিন্তু এই অ্যাটমিক এনার্জি কমিশনের এস্টাবলিশমেন্ট প্লেড আ ভেরি ইম্পর্টেন্ট রোল।
So this is the story. I won't go into the details. অনেক লেখা আছে যেখানে যেটা অ্যাটমিক এনার্জি কমিশনের পরবর্তী কাজকর্ম নিয়ে ডিসকাস করে এবং ইন্ডিয়ার ফরেন পলিসিতে এই অ্যাটমিক এনার্জির কি রোল সেটা নিয়ে ডিসকাশন করা হয়। যেটা আমি আগেই বলেছি যে যদি কেউ ইন্টারেস্টেড হয় কোনো একটা পার্টিকুলার সেকশন নিয়ে আরেকটু বৃহত্তর পড়াশোনা করতে বা এমনি জানার, আমি স্পেসিফিক রিডিং মেটেরিয়াল বা রেফারেন্সেস শেয়ার করে দিতে পারি অন দ্য বেসিস অফ এভরি সেকশন। নেক্সট সেকশন উড বি ফুড। আমি খুব শর্টেই প্রত্যেকটা সেকশন রাখছি। নেক্সট সেকশন হলো ফুড। এবার একটা কথা মাথায় রাখতে হবে যে যখন ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট, when India attains independence, তখন কিন্তু it is an atmosphere of poverty, atmosphere of scarcity. ইন্ডিয়া একটা খুব গ্রেভ এবং খুব ডিপ খাদ্য সমস্যার মধ্যে কিন্তু স্বাধীনতা অর্জন করে। এবং আগেই বলেছি we are talking of Nehruvian science, যেখানে নেহরু is bent on establishing India as a modern scientific state. But how can a modern scientific state have poverty? How can a modern scientific state have a shortage of food? How can a modern scientific state have food scarcity? এই সমস্যাগুলো সমাধান কি করে করা যাবে? এবং এই সমস্যাগুলো সমাধান করার জন্য দুটো খুব ইন্টারেস্টিং প্রকল্প স্টার্ট করা হয়। একটা হলো দ্য গ্রো মোর ফুড ক্যাম্পেইন এবং দ্বিতীয়টি হলো মাল্টিপারপাস ফুড। আমি দুটোর ব্যাপারেই অল্প অল্প করে ডিসকাস করব। So a Grow More Food campaign, as the name suggests, was a campaign which was started by the government of India to grow, to increase the production of food. খাদ্য উৎপাদন বাড়ানোর জন্য এই ক্যাম্পেইনটা স্টার্ট করা হয়েছিল এবং এই প্রকল্পটি কিন্তু একটা ডিসেন্ট্রালাইজড ম্যানারে স্টার্ট করা হয়েছিল, যেখানে প্রত্যেকটা রাজ্য সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই গ্রো মোর ফুড ক্যাম্পেইনটাকে ডেভেলপ করার জন্য এবং যে রাজ্য যে খাদ্য উৎপাদনগুলোতে স্পেশালাইজ করে সেই খাদ্য উৎপাদনগুলোতে কিন্তু আরো ফোর্স দিয়ে আরো স্ট্রেস দিয়ে সেই খাদ্য উৎপাদন বাড়ানো, টু ইনক্রিজ দ্য প্রোডাকশন। And here comes the role of science. How will you increase the production without making production scientific? So in Nehru's India, food production was also to be scientific. And ekhane, how do you make food production scientific? Definitely through the creation of new technologies. But technology বাইরেও বা টেকনোলজি ইউজের বাইরেও কিন্তু একটা ইউজ ওয়াজ ফাউন্ড। ইট ওয়াজ রিয়েলাইজড যে এই যে খাদ্য উৎপাদন, এই খাদ্য উৎপাদন পরিকল্পনা এবং খাদ্য উৎপাদনকে স্ট্যান্ডার্ডাইজ করতে হবে। সারা ভারতবর্ষে যেরকমভাবে খাদ্য উৎপাদন হচ্ছে সেটাকে কিন্তু একটা স্ট্যান্ডার্ডাইজড রূপে নিয়ে আসতে হবে, সো দ্যাট এই যে লিমিটেড ফুড রিসোর্সেস বা শর্টেজ অফ ফুড রিসোর্সেস that can be tackled properly. এবং তাই জন্য প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা স্ট্যান্ডার্ডাইজড উইকলি, সাপ্তাহিক, বিসাপ্তাহিক, মাসিক, ইয়ারলি এরকম রিপোর্ট পাঠাতে থাকবে টু দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অন ভেরিয়াস অ্যাসপেক্টস অফ ফুড প্রোডাকশন। যেমন ফর এক্সাম্পল কতটা রেইনফল হয়েছে, কতটা এক্সপেক্টেড উৎপাদন, কতটা ফুড লস হয়েছে যেহেতু ইনফেস্টেশন, কতটা ফুড সারপ্লাস হয়েছে। এই প্রত্যেকটা জিনিসকে কিন্তু বা এই প্রত্যেকটা তথ্যকে কিন্তু স্ট্যান্ডার্ডাইজ করার একটা নির্দেশ দেওয়া হয়েছিল এবং দিস ওয়াজ আ পার্ট অফ দ্য গ্রো মোর ফুড ক্যাম্পেইন, যেখানে প্রধান স্ট্রেস দেওয়া হয়েছিল অন স্ট্যান্ডার্ডাইজেশন অফ ইনফরমেশন। ধরুন এবং এই স্ট্যান্ডার্ডাইজেশন অফ ইনফরমেশনের কারণ কি? সো দ্যাট ধরুন যে পশ্চিমবঙ্গে কোনো একটা খাদ্যর শর্টেজ বা ঘাটতি আছে, সেইটা ফুলফিল করার জন্য অন্য একটা স্টেট থেকে যাতে সহজেই খাদ্য বা উৎপাদন নিয়ে আসা যায় ওই শর্টেজটাকে অ্যারেস্ট করার জন্য। তাই ইট ওয়াজ ফেল্ট দ্যাট একটা কানেক্টেড সিস্টেম তৈরি করতে হবে যেখানে ইনফরমেশন উইল বি কি, যেখানে ইমপ্রুভড ভ্যারাইটি অফ সিডস অ্যাপ্লাই করা হবে, নিউ টেকনোলজি অ্যাপ্লাই করা হবে, নিউ ইরিগেশন মেথডস অ্যাপ্লাই করা হবে, কিন্তু তাছাড়াও অনেক ইনফরমেশন গ্যাদার করা হবে। সে ইনফরমেশনগুলো ইউজ করা হবে এই লিমিটেড ফুড রিসোর্সেস বা খাদ্য সমস্যাটাকে ট্যাকেল করার জন্য। অ্যান্ড এই ধরনের ডেটা ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ফুড বিকেম আ সাইট অফ ডেটা কালেকশন, যেটা আগে কখনো ছিল না। তো খাদ্য সংক্রান্ত ডেটা কালেকশন বিকামস ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড অ্যাকচুয়ালি যদি আপনারা আইএসআই এর যে জার্নালটা, সেই আইএসআই এর জার্নালটায় দেখেন, সেখানে দেখবেন যে এই টাইমে পিসি মাহালানোবিস এবং পিসি মাহালানোবিসের টিম কিন্তু খুব ইন্টারেস্টিং সার্ভে করছেন
থ্রু আউট ক্যালকাটা এবং ইন ভেরিয়াস পার্টস অফ ওয়েস্ট বেঙ্গল খাদ্য রিলেটেড অনেক সার্ভে হচ্ছে, ডেটা কালেকশন হচ্ছে, লোকজনকে ইন্টারভিউ করা হচ্ছে এবং সেই সব ডেটা কিন্তু কম্পাইল করে প্ল্যানিং কমিশনকে পাঠানো হচ্ছে। Then the data collection becomes a very important part of Nehruvian science and food production. তাছাড়া এই গ্রো মোর ফুড ক্যাম্পেইন ছাড়াও যেটার কথা মেনশন করলাম সেটা একটা মাল্টিপারপাস ফুড। আমি আগেই বলেছি যে যখন ইন্ডিয়া স্বাধীনতা অর্জন করে, যখন ভারত স্বাধীনতা অর্জন করে, তখন কিন্তু একটা এনভায়রনমেন্ট অফ স্কেরসিটি ছিল, একটা এনভায়রনমেন্ট অফ শর্টেজ এবং শর্টেজ অফ কি ফুড আইটেমস, যেরকম চালের শর্টেজ, গমের শর্টেজ। এবার এইগুলোকে কি করে ফুলফিল করা হবে, এই শর্টেজগুলোকে কি করে ফুলফিল করা হবে, হিয়ার কামস দি এস্টাবলিশমেন্ট অফ আ ভেরি ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন, অ্যান্ড এই ইনস্টিটিউশনটা ওয়াজ সেন্ট্রাল to this to overcoming this shortage, যেটা হলো একটা সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট কল্ড CFTRI। এবং এই সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট, যেটা এখনো এক্সিস্ট করে, ওয়াজ এস্টাবলিশড ইন মাইসোর। এবং এই রিসার্চার বা গবেষক যারা এই সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউটে কাজ করতেন, তাদের একটা প্রধান কাজ ছিল, সেই প্রধান কাজ ছিল এই ভারতের খাদ্য সমস্যার কিছু প্র্যাকটিক্যাল সলিউশন প্রোভাইড করার। প্র্যাকটিক্যাল সমস্যা বলতে, প্র্যাকটিক্যাল সলিউশন বলতে কি? প্র্যাকটিক্যাল সলিউশন বলতে সামথিং কল্ড মাল্টিপারপাস ফুড। ধরুন যেহেতু আমি বলছি চালের অভাব, লোকে দুবেলা দুমুঠো চাল খেতে, মানে ভাত খেতে পারছেন না যেহেতু চালের অভাব, তাই জন্য এমন কিছু ফুড আইটেমস, সাবস্টিটিউট ফুড আইটেম বা বিকল্প খাদ্য আইটেম তৈরি করতে হবে, যেগুলো কিন্তু ফুড আইটেমস লাইক রাইস বা হুইট এগুলোকে সাবস্টিটিউট করতে পারে। এরকম ফুড আইটেম যেটার অনেকটা শেলফ লাইফ হবে, ইজিলি এক্সপায়ার করবে না, এবং যেগুলো ফুড সাপ্লিমেন্ট হিসেবে কাজ করবে টু কাইন্ড অফ অ্যাড্রেস ডায়েটারি ডেফিসিয়েন্সি। তো যেহেতু যে নিউট্রিশন ডেফিসিয়েন্সিস গুলো ছিল, যে ডায়েটারি ডেফিসিয়েন্সিস গুলো ছিল, সেইগুলোকে অ্যাড্রেস করার জন্য কিন্তু একটা মাল্টিপারপাস ফুড বলে একটা খাদ্য বেরিয়েছিল। একটা এই ল্যাবরেটরি থেকে একটা ওই বটলড খাবার পাওয়া যেত, যেটাকে বলা হতো মাল্টিপারপাস ফুড, অ্যান্ড পিপল ওয়ার এনকারেজড টু কনজিউম দিস মাল্টিপারপাস ফুড টু ডিল উইথ ডেফিসিয়েন্সি অ্যান্ড প্রবলেমস অ্যারাইজিং আউট অফ নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। So lack of food will automatically lead to lack of nutrition, and in order to address this nutritional deficiency, people were encouraged to consume this multi-purpose food, which would act as a supplement. Thus, we can see that to address the problem of food scarcity, science was employed. Science was employed in two ways. একটা দিকে আমরা দেখতে পাচ্ছি যে science is being utilized to gather as much information as possible, যতটা পারা যায় তথ্য সংগ্রহ করা যায় ভারতের খাদ্য সিচুয়েশনের ব্যাপারে, এবং তাছাড়া নতুন রকমের খাদ্য বা খাদ্য বিকল্প ল্যাবরেটরিতে তৈরি করার জন্য কিন্তু সায়েন্স ওয়াজ বিং ইউজড। এতক্ষণ আমরা যে আলোচনাটা করলাম, সেই আলোচনাটা থেকে একটা জিনিস যারা শুনছেন তাদের একটা আইডিয়া হতে পারে যে হ্যাঁ, তাহলে ডেভিড আর্নল্ড যেটা বলছেন সেটা একবারেই সঠিক। নেহরুভিয়ান সায়েন্স ওয়াজ স্টেট সায়েন্স বা রাষ্ট্রের বিজ্ঞান, যেটা রাষ্ট্র দ্বারা পরিকল্পিত, রাষ্ট্র দ্বারা নির্মিত। কিন্তু এই যে ফাইনাল সেকশন অফ মাই ডিসকাশন, সেখানে আই আস্ক আ কোয়েশ্চেন যে নেহরুভিয়ান সায়েন্স কি শুধুমাত্র স্টেট সায়েন্স, মানে শুধুমাত্র কি স্টেট সায়েন্স হিসেবে নেহরুভিয়ান সায়েন্সকে বোঝা যায়, নাকি নেহরুভিয়ান সায়েন্সের একটা অন্য আউটরিচ ছিল? এবং একদম স্টার্টিং এ বলেছিলাম যে নেহেরু বলছেন যে শুধুমাত্র সায়েন্টিফিক ইন্ডাস্ট্রিজ, সায়েন্টিফিক টেকনোলজি এগুলোর মাধ্যমে নয়, আমাদেরকে কিন্তু সায়েন্স ইউজ করতে হবে মানুষের চিন্তাধারা বা মানুষের টেম্পারামেন্টে একটা বদল নিয়ে আসার জন্য। উই হ্যাভ টু এনকারেজ পিপল টু থিঙ্ক ইন আ সায়েন্টিফিক ম্যানার, এবং তাই জন্য নেহেরু এনকারেজেস পিপল টু অ্যাডপ্ট আ সায়েন্টিফিক ওয়ে অফ লাইফ, আ সায়েন্টিফিক ওয়ে অফ থিঙ্কিং। এবং this is very well reflected in the rise of something called science fiction বা কল্পবিজ্ঞান। তো আমরা দেখতে পাই যে 1950s, স্পেশালি 1960s এর থেকে, স্পেশালি বেঙ্গল, আমি বেঙ্গলেরই এক্সাম্পল দিচ্ছি, কিছু ইন্টারেস্টিং লেখা উঠে আসে যেগুলোকে বলা হচ্ছে কল্পবিজ্ঞান বা সায়েন্টিফিক রাইটিং। কল্পবিজ্ঞান হলো একটা বাংলা টার্ম যেটা অনেক সময় ইউজ করা হয় ওইসব লেখাগুলোকে সিগনিফাই করার জন্য যারা সায়েন্টিফিক মেথড বা ন্যাচারাল সায়েন্স এইসব রিলেটেড
একটা কল্প কাহিনী তৈরি করে। আর এর মধ্যে অনেক সময় সায়েন্স আসে, হরর আসে এবং অন্যান্য রকমের স্টোরিজও কিন্তু এই কল্পবিজ্ঞানের মধ্যে আসে। এবং এই কল্পবিজ্ঞান টার্মটা ওয়াজ ফার্স্ট কয়েন্ড বাই রাইটার কল্ড অদৃশ বর্ধন, এবং অনেকেই হয়তো অদৃশ বর্ধনের নাম শুনেছেন। এবং অদৃশ বর্ধন একটা সায়েন্স ম্যাগাজিন, হি স্টার্টেড আ সায়েন্স ম্যাগাজিন কল্ড আশ্চর্য। এই ম্যাগাজিনটা লঞ্চ করা হয়েছিল 1962 নাগাদ, এবং আশ্চর্য মানে অ্যাজ দ্য নেম সাজেস্ট সামথিং দ্যাট ইজ ওয়ান্ডারাস, সামথিং দ্যাট ইজ সারপ্রাইজিং বা ম্যাজিক্যাল। তো এই আশ্চর্য এবং অন্যান্য ম্যাগাজিনস, একটা ম্যাগাজিনের জন্য স্পেস ক্রিয়েট হয়ে গেছিল 1960 থেকে 1980 দশকের মধ্যে পশ্চিমবঙ্গে, স্পেশালি কলকাতায়, যেখানে কিন্তু এই কল্প বিজ্ঞান বা বৈজ্ঞানিক গল্পগুলো, বা যেটাকে জগদীশ চন্দ্র বোস বলছেন বৈজ্ঞানিক রহস্য, এই বৈজ্ঞানিক রহস্যর জন্য কিন্তু একটা জায়গা তৈরি হয়ে থাকে। এবং যখন বৈজ্ঞানিক রহস্য বা কল্প বিজ্ঞানের কথা বলছি, তখন আই এম শিওর দুটি ফিকশনাল ক্যারেক্টারের কথা বারবার উঠে আসবে পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ডে। সেটা হলো প্রেমেন্দ্র মিত্রের ঘনাদা এবং সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু। কিন্তু খুব ইন্টারেস্টিংলি, যদিও বা আমরা প্রফেসর শঙ্কু এবং ঘনাদার কথা অনেক বেশি ভাবে শুনে থাকি, তার বাইরে গিয়েও কিন্তু অনেক লেখক লেখিকারা আছেন যারা কিন্তু এই টাইমে কল্পবিজ্ঞান সংক্রান্ত লেখালেখি করছিলেন, যেরকম অদৃশ বর্ধন, লীলা মজুমদার, সৈয়দ মুস্তাফা সিরাজ। এনারা কিন্তু সবাই একটা সায়েন্স ফিকশনে কন্ট্রিবিউট করছিলেন, এবং তার কারণ হলো ইট ওয়াজ ফেল্ট যে through the reading of science fiction বা কল্পবিজ্ঞান পড়ে কিন্তু মানুষের মধ্যে একটা সায়েন্টিফিক আন্ডারস্ট্যান্ডিং, একটা সায়েন্টিফিক চিন্তাধারা তৈরি হবে, একটা সায়েন্টিফিক টেম্পারামেন্ট তৈরি হবে। এবং এই গল্পগুলো যদি খুব ক্লোজলি পড়া হয়, এই গল্পগুলোর মধ্যে কিন্তু একটা ন্যাশনাল ডেভেলপমেন্টের অ্যাসপেক্ট আছে, যেখানে এগুলো কিন্তু শুধুমাত্র অন দ্য ফেস অফ ইট সিম্পল সায়েন্টিফিক স্টোরিজ নয়, এগুলো কিন্তু প্রত্যেকটা ইজ ক্লোজলি লিঙ্কড উইথ দ্য কোয়েশ্চেন অফ আইডেন্টিটি, ন্যাশনাল আইডেন্টিটি অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট। এবং কিছু ইম্পর্টেন্ট ম্যাগাজিনসও এই টাইমে উঠে আসে। সেই কিছু ম্যাগাজিনসের নাম হলো, যেরকম ফার্স্টে এমনি নর্মাল মানে সাধারণ জেনারেল ম্যাগাজিনে পাবলিশ করা হতো, যেরকম রামধনু, মৌচাক, রং মশাল, সন্দেশ, শুকতারা। এটা হলো আর্লি 1960s-এ। পরবর্তীকালে যখন কল্পবিজ্ঞানের জন্য একটা পার্টিকুলার অডিয়েন্স ওয়াজ ক্রিয়েটেড, তখন কিন্তু একটা একদম আলাদা ম্যাগাজিনের জন্য স্পেস ক্রিয়েট হয়ে যায় এবং ইন্টারেস্টিং ম্যাগাজিনস কাম আপ, যেরকম আশ্চর্য, বিস্ময়, ফ্যান্টাস্টিক। তো আমরা দেখতে পাচ্ছি যে 1960 থেকে 1980-র দশকে এবং তার পরবর্তীকালেও, ইনফ্যাক্ট আজও যদি আমরা বইমেলাতে যাই, আমরা দেখতে পাবো অনেকেই একটা সেকশন অফ এনথুজিয়াস্টস আছে যারা কিন্তু কল্পবিজ্ঞানের বইগুলোতে খুব ইন্টারেস্টেড। তো এই যে লেখালেখিগুলো হয়, এই লেখালেখিগুলোর কিছু ইম্পর্টেন্ট দিক আছে। ফর এক্সাম্পল, আমি একজনের লেখা সাইট করব, বোধিসত্ত্ব চক্রবর্তী। বোধিসত্ত্ব চক্রবর্তী তার লেখার টাইটেলটা হলো অন দ্য মাইথোলজার্ম, কল্পবিজ্ঞান অ্যান্ড দ্য কোয়েশ্চেন অফ ইম্পিরিয়াল সায়েন্স। উনি এখানে বলছেন যে এই কল্পবিজ্ঞান বা কল্পবিজ্ঞানের মধ্যে তিনটে ইম্পর্টেন্ট ফ্যাক্টর কাজ করে, এবং সেইটা উনি দেখাচ্ছেন প্রফেসর শঙ্কুর লেখার মাধ্যমে। তো উনি বলছেন যে দ্য ফার্স্ট ফ্যাক্টর হলো সায়েন্টিফিক রাইভালরি বা বৈজ্ঞানিক প্রতিদ্বন্দ্বিতা উইথ আ ফরেন কান্ট্রি বা ফরেন সায়েন্টিস্ট। সো হি ইজ টেলিং যে যদি আমরা প্রফেসর শঙ্কু অ্যান্ড দ্য কেভ অফ কোচাবাম্বা পড়ি, বা প্রফেসর রন্ডির টাইম মেশিন, বা প্রফেসর শঙ্কু অ্যান্ড রবু, এই যে লেখাগুলো, এই লেখাগুলোতে কিন্তু একটা বৈজ্ঞানিক ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বৈজ্ঞানিক প্রতিদ্বন্দ্বিতার কথা বলা আছে, যেখানে একজন ইন্ডিয়ান সায়েন্টিস্ট ইজ এনভিড বাই এ ফরেন সায়েন্টিস্ট অ্যান্ড হু অ্যাটেম্পটস টু স্টিল বা ডিসক্রেডিট the Indian scientist's work, but Indian scientist's technology by unfair means. The second idea or the second factor is collaboration. এখানে সায়েন্টিফিক কোলাবোরেশনের কথা বলা হচ্ছে। আগেন বোধিসত্ত্ব চক্রবর্তী আমাদের মেনশন করছেন যে যেখানে ভারতের সায়েন্টিস্ট অন্যান্য সায়েন্টিফিক ফ্রেন্ডসদের সাথে জাস্ট এক সেকেন্ড, অন্যান্য সায়েন্টিফিক ফ্রেন্ডসদের সাথে বা অন্যান্য সায়েন্টিফিক কান্ট্রিজদের সাথে হাত মিলিয়ে একটা পার্টিকুলার সায়েন্টিফিক এস্টাবলিশমেন্ট তৈরি করার চেষ্টা করে বা রিসার্চ কোলাবোরেট করার চেষ্টা করে টু ওভারকাম আ রাইভাল কান্ট্রি।
to steal the spotlight. For example, the stories are unicorn exhibition বা Monroe Island mystery. And the third factor হলো historical recognition, যেখানে ইন্ডিয়ার যে প্রাইড অফ প্লেস, ইন্ডিয়াতে যে সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট গুলো হচ্ছে বা ইন্ডিয়াতে যে বৈজ্ঞানিক এক্সপেরিমেন্ট গুলো এবং বৈজ্ঞানের যে বিতরণ হচ্ছে, ওই নলেজটাকে ফরেন সায়েন্টিস্টদের রেকগনিশন পাওয়ার জন্য, তো যেটাকে अगेन প্রফেসর শঙ্কুর কাজ দিয়ে বলা হচ্ছে যে শঙ্কু ডেসক্রাইবস দ্য ডেভেলপমেন্ট অফ সায়েন্স ইন আ লং হিস্টোরিক্যাল টার্ম, যেখানে ওনার কাজ ইজিপ্ট, ইরাক, চায়না এইসব জায়গায় কিন্তু স্বীকৃতি পাচ্ছে। তাহলে বোধিসত্ত্ব চক্রবর্তী বলছেন যে যদি আমরা প্রফেসর শঙ্কুর লেখার এক্সাম্পলটা ধরি, এই তিনটে জিনিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেখানে এই কল্পবিজ্ঞান শুধুমাত্র নিছক ফ্যান্টাসি গল্প নয়, যার মধ্যে একটা ন্যাশনাল ডেভেলপমেন্ট, একটা ন্যাশনাল আইডেন্টিটি বিল্ডিং এরও কিন্তু একটা অ্যাসপেক্ট আছে। আমি জানি না যে আমি আমার টাইম অতিক্রম করে ফেলেছি কিনা, কিন্তু এইটা দিয়ে আমি আমার মানে প্রেজেন্টেশনটা এন্ড করব এবং I will be looking forward to a question and answer session. And আমি আগেই বলেছি যে this was a discussion. This is not a paper that I am presenting, just my ideas. এবং আমি অ্যাটমিক এনার্জি, ফুড এবং সায়েন্স ফিকশনের কথা বলেছি। যদি অন্যরা যারা শুনছেন তারা যদি ইন্টারেস্টেড হন এবং তাদের যদি মনে হয় যে অন্য অ্যাসপেক্ট বা অন্য দিকও আছে এই নেহরুভিয়ান সায়েন্সের, সেটা কিন্তু ওনারা মেনশন করতে পারে। থ্যাংক ইউ। সঞ্চারী, সময়ের কোনো অভাব হচ্ছে না, যথেষ্ট সময় আছে, তুমি বলতে পারো, এখনো অনেকটা তোমার সময় আছে। আচ্ছা, না আমি যেটা বলার আমি মোটামুটি বলেছি। আমি জাস্ট এবার ডিসকাশনটা যদি হয় তাহলে আমি আরো ইন্টারেস্টেড হব, কারণ অনেক কিছু আরো বলার আছে, কিন্তু মানে সেটা যদি কোনো কনটেক্সটে উঠে আসে সেটা খুব ভালো হয়। আমার মনে হচ্ছে আমি একতরফা বলে যাচ্ছি। হ্যাঁ, তুমি প্রায় বললে শেষের মুখে এসেছো, তো ওই যেটুকু তোমার অবশিষ্ট বাকি আছে সেটাকে তাহলে বলে নাও, তারপরে আমরা কোশ্চেন আনসার সেশনে চলে যাব। ওকে, তাহলে যেটা আমি লাস্টের সেকশনটা যেটা বলছিলাম, কারণ আমি মোটামুটি একটা 50 মিনিট প্রেজেন্টেশন মাথায় ভেবে রেখেছিলাম, তো আমি লাস্টের দিকে যে সেকশনটা ডিসকাস করছিলাম সেটা হলো সায়েন্স ফিকশন এবং নেহরুভিয়ান সায়েন্স। তো এখানে একটা দিক আমি যেটা মেনশন করিনি সেটা হলো কি যে একটা অ্যাসপেক্ট হলো রেপ্রেজেন্টেশন অফ আ নন ওয়েস্টার্ন ফিউচার। মানে আমরা যখনই একটা ভবিষ্যতের কথা বলি, সেই ভবিষ্যৎটা সবসময় একটা ওয়েস্ট ডিটারমাইন্ড ফিউচার, যেখানে দ্য ওয়েস্ট ইজ রুলিং। কিন্তু এই কল্পবিজ্ঞানের মধ্যে যে লেখাগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে ওঠে, তার একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ছিল একটা নন ওয়েস্টার্ন ফিউচার ইমাজিন করা, যেখানে সেই ফিউচারে ইন্ডিয়া ইজ রুলিং বা ইন্ডিয়া ইজ আ মেজর সায়েন্টিফিক কান্ট্রি রাদার দ্যান কান্ট্রিজ অফ সে ইউএসএ, ব্রিটেন, ফ্রান্স, কানাডা, যে ওয়াইডলি এস্টাবলিশড সায়েন্টিফিক পাওয়ার। তো এই যে সত্যজিৎ রায় বলুন, লীলা মজুমদার, সুনীল গঙ্গোপাধ্যায়, পরবর্তীকালে অনিশ দেব, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, এরা কিন্তু সবাই নিজের লেখার মধ্যে একটা ন্যাশনাল আইডেন্টিটি বিল্ডিং প্রজেক্টে ইনভলভ ছিলেন, যেখানে ওনারা কিন্তু বারবার বলছেন যে সায়েন্স ফিকশন শুধুমাত্র একটা কল্পকাহিনী নয় যেখানে লোকে পড়ে বা খুব ইন্টারেস্টিংলি দ্য মেন টার্গেট অডিয়েন্স অফ দিস সায়েন্স ফিকশন ওয়াজ চিলড্রেন। এবং আমরা যদি নেহেরুর সায়েন্টিফিক পলিসিজ এবং এডুকেশন পলিসিজ যদি আমরা সার্ভে করি, আ লট অফ স্ট্রেস নেহেরু ইজ গিভিং অন দ্য আপব্রিঙ্গিং অফ চিলড্রেন। নেহেরু বারবার বলছেন যে স্কুলে সায়েন্স পড়ানো উচিত, স্কুলে শুধু সায়েন্স কেন, উনি বলছেন স্কুলে এগ্রিকালচার পড়ানো উচিত। একদম আর্লি যে এডুকেশন পলিসি, ইনিশিয়াল এডুকেশন পলিসি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এগ্রিকালচার ইজ অলসো আ পার্ট অফ দ্য সিলেবাস। তো সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে নেহেরুভিয়ান লজিক অফ সায়েন্স ওটা কিন্তু হ্যাজ ট্রিকলড ডাউন into the minds of the common masses। শুধুমাত্র ওই হেভি ইন্ডাস্ট্রি বিল্ডিং হচ্ছে বা ফুড প্রোডাকশন ইনক্রিজ করা হচ্ছে, সায়েন্টিফিক ইম্পোর্টস হচ্ছে, টেকনোলজি অ্যাপ্লাই করা হচ্ছে, সেটা শুধু নয়, সাধারণ মানুষেরা তাদের দৈনন্দিন যে জীবন, একটা সাধারণ দুপুরবেলা বসে একটা কল্পবিজ্ঞানের গল্প পড়ছেন, সেখানেও কিন্তু দে আর সামহাউ আ পার্ট অফ নেহেরুভিয়ান সায়েন্স। এন্ড আমি স্টার্টিং এ যেটা বললাম যে এইখানে আই উড লাইক টু
কন্ট্রাডিক্ট ডেভিড আর্নল্ড। ডেভিড আর্নল্ড বলছেন যে যদি বিজ্ঞান এবং ডিকলোনাইজেশনের রিলেশনশিপ আমরা দেখি, বা বিজ্ঞান এবং উপনিবেশীকরণের রিলেশনশিপ আমরা স্টাডি করি ইন ইন্ডিয়া অ্যাট দিস পয়েন্ট ইন টাইম, রাফলি 1947 to 1960s, ডেভিড আর্নল্ড বলছেন যে এটা একটা স্টেট সায়েন্স, একটা স্টেট প্রজেক্ট, রাষ্ট্রের প্রজেক্ট। কিন্তু we never realized যে কখন রাষ্ট্রের প্রজেক্টটা অ্যাকচুয়ালি বিকেম আ পিপলস প্রজেক্ট। অ্যান্ড যদি আমি এটা আমার ডিসকাশনে ইনকর্পোরেট করিনি, কিন্তু 1970s আমার এক্স্যাক্টলি মনে নেই, বাট 1970s এর মাঝামাঝি কেরালাতে ইটস সামথিং স্টার্টেড কল পিপলস সায়েন্স মুভমেন্ট। অ্যান্ড সেখানে এই পিপল সায়েন্স মুভমেন্টে বারবার বলা হচ্ছে যে কেরালার যে এখন সোশিও ইকোনমিক অধঃপতন, সেটা কিন্তু একমাত্র কারেক্ট বা রেকটিফাই করা যেতে পারে যদি সায়েন্টিস্টরা, বৈজ্ঞানিকরা সাধারণ মানুষের সাথে মিলে একটা সায়েন্টিফিক মিলিও, একটা সায়েন্টিফিক ক্লাইমেট ক্রিয়েট করার চেষ্টা করে, যার মাধ্যমে তার সায়েন্সের মাধ্যমে সোশিও ইকোনমিক প্রবলেমসকে অ্যাড্রেস করা, সায়েন্সের মাধ্যমে সোশিও ইকোনমিক প্রবলেমসকে ইরেজ করার চেষ্টা। So that is it. This is the many life of science in post-colonial India, and there are many more lives যেটা হয়তো এক্সপ্লোর করা আজকে ডিসকাশনে যায়নি, কিন্তু আই এম লুকিং ফরওয়ার্ড টু পিপলস ভিউজ অ্যান্ড এক্সপ্রেশনস অ্যান্ড যা যা কোয়েশ্চেন্স আছে অন দিস লেকচার। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ সঞ্চারীকে। অনেক রকমের নতুন নতুন চিন্তা ভাবনার খোরাক, ফুড ফর থট ও যোগান দিল। আর অনেক কিছু বিষয়ে আমরা নতুন জানলাম, শিখলাম। বিশেষ করে কল্পবিজ্ঞানের সঙ্গে যেভাবে ও নেহরুভিয়ান সায়েন্সের সম্পর্কটাকে দেখানো, সেটাও খুবই চিত্তাকর্ষক, খুবই ইন্টারেস্টিং। আচ্ছা, আর প্রকাশ, কোনো প্রশ্ন এসেছে প্রকাশ? আচ্ছা, প্রকাশ বোধহয় এখন একটু ডিসকানেক্ট হয়ে গেছে। আমার নিজের কয়েকটা প্রশ্ন আছে, তার মধ্যে একটা হচ্ছে যে একটা বড় প্রশ্ন আছে, সেটা আমি পরে আসছি। আগে একটা ছোট প্রশ্ন করার, সেটা হচ্ছে এই যে গণবিজ্ঞান, পিপলস সায়েন্স মুভমেন্ট কেরালায় যেটা বললে তুমি, তো এখানে আমাদের পশ্চিমবাংলাতেও আমরা জানি যে গণবিজ্ঞান আন্দোলনের অনেকগুলো উদ্যোগ আছে, বামপন্থীদের দ্বারা চালিত উদ্যোগ আছে। তারপরে উৎস মানুষ পত্রিকা একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আমাদের ছাত্র জীবন বা তারপরে বিজ্ঞান ও বিজ্ঞান কর্মী এরকম। তারপর যুক্তিবাদী আন্দোলন, প্রবীর ঘোষ এবং অন্যান্যরা যেটা চালনা করেছিলেন, অনেক রকমের কুসংস্কারকে তারা চ্যালেঞ্জ জানিয়েছিলেন। তো এখন এখানে একটা ব্যাপার হচ্ছে যে বৈজ্ঞানিক দৃষ্টিকোণটা যে জনসাধারণের মধ্যে ছড়িয়ে যাবে, সেখানে বিজ্ঞানও তো অনেকটাই মতাদর্শের দ্বারা প্রভাবিত হয়। বিজ্ঞান তো সামাজিক রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে নয়। ইট ইজ নট অ্যাবাভ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল আইডিওলজি অর ডিসকোর্স অর সো টু সে পাওয়ার। তো সেক্ষেত্রে একটা একক কণ্ঠস্বর বিজ্ঞানের শোনা নাও যেতে পারে। সেখানেও বিজ্ঞানের কর্মসূচিগুলো নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে, যার পেছনে রাজনৈতিক মতভেদ থাকতে পারে। এরকম হয়েওছে বাস্তবে। রাজনৈতিক মতভেদের কারণে কিছু কিছু বিজ্ঞান আন্দোলন, গণবিজ্ঞান কর্মসূচি সমস্যায় পড়েছে। তো এই বিষয়টাকে কিভাবে সমাধান করা যাবে,
মানে এই ব্যাপারে কি নেহেরুর কোনো ভাবনা ছিল? বিজ্ঞান বলতে বিজ্ঞানের কর্মসূচি কোন পথে বৈজ্ঞানিক উন্নয়ন হবে সেটা তো সর্বদা যে একটাই সমাধান উঠে আসবে তা নয়, ওখানেও তো রাজনৈতিক মতাদর্শ এবং ডিসকোর্সগুলোর লড়াই চলে। তো যেমন কি লড়াই চলে সেটা নিয়ে আমি সেটা নিয়েই দ্বিতীয় প্রশ্নটায় আসব। যেমন সেটা অনেক বিস্তারিত একটা ভাবনার ব্যাপার। খুব সংক্ষেপে বললে যে একটা ওয়েস্টার্ন সায়েন্সের যে যুক্তিগুলো আর তথাকথিত হিন্দু সায়েন্সের যে ভাবনাগুলো, এগুলোর মধ্যে তো অবশ্যই লড়াই আছে। আবার মডার্ন সায়েন্সের ওয়েস্টার্ন সায়েন্সের সঙ্গে পোস্ট কলোনিয়াল যে সমালোচনাগুলো, সে দুটোর মধ্যেও বিতর্ক আছে। সাবঅর্ডিনেট স্টাডিজের যে যুক্তিগুলো এনলাইটেনমেন্ট সায়েন্সের বিপক্ষে যায়, যেগুলো বা পোস্ট মডার্নিজম পোস্ট স্ট্রাকচারালিজম যে এনলাইটেনমেন্ট সায়েন্সের সমালোচনা করে, এই ধরনের অনেক রকমের বিতর্ক বিরোধ দেখা যায়। তো সেটার ব্যাপারে কি নেহেরুর কোনো ভাবনা ছিল, বা প্রশান্ত মহলানবিশ, ভাটনগর বা হোমি জাহাঙ্গীর ভাবা, তারা কি কখনো ভেবেছিলেন যে এই মতভেদটা রাজনৈতিক মতাদর্শের কারণে সৃষ্টি হতে পারে এবং সেটাকে রিজলভ করা হবে কিভাবে? এটা আমার প্রথম প্রশ্ন। তারপরে আমি আমার দ্বিতীয় প্রশ্নটা, যেটা বৃহত্তর একটু ব্যাপার, সেটাতে আসবো। তাহলে আগে কি আমি তাহলে প্রথম প্রশ্নটার উত্তরটা শুনবো? হ্যাঁ স্যার, আমি তাহলে প্রথম প্রশ্নটারই উত্তর দিচ্ছেন। দ্যাটস আ ভেরি ভ্যালিড কোয়েশ্চেন যেটা আপনি জিজ্ঞেস করলেন, যে সায়েন্স বা যে সায়েন্টিফিক যে লজিকটা, সেটা যে সবসময় স্ট্রিমলাইনড একটা সিঙ্গল প্যাটার্ন ফলো করবে, এটা তো নাও হতে পারে। অ্যান্ড সায়েন্স ইজ ইনফ্লুয়েন্সড বাই পলিটিক্স। আজকে নেহরুভিয়ান সায়েন্স আছে, নেহরুভিয়ান সায়েন্সের একটা পার্টিকুলার লজিক আছে। আমরা যদি নেহরুর সায়েন্স পলিসিজ স্টাডি করি, নেহরুর সায়েন্স পলিসিজ হ্যাজ সার্টেন ফিচার্স। সিমিলারলি আমরা যদি এই রিসেন্ট 2020-25 এর যে বাজেটটা স্টাডি করি, এবং সেই বাজেটে এটা বলা হচ্ছে যে বাজেটে যে পরিমাণ টাকা সায়েন্স রিসার্চের জন্য অ্যালোকেট করা হয়েছে, সেটা মানে ভেরি ইন্টারেস্টিংলি, আশ্চর্যজনিতভাবে, এবং যেহেতু আমরা নেহেরু এবং নেহরুভিয়ান সায়েন্সের কথা বলছি, স্বাধীন ভারতের ইতিহাসে এত একটা বৃহত্তর অ্যামাউন্ট অফ মানি কখনো ইউনিয়ন বাজেটে সায়েন্সের জন্য স্যাংশন করা হয়নি। কিন্তু আমরা যদি দেখি, বাজেটটা স্টাডি করি এবং যতটা পাবলিকলি অ্যাভেলেবল, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে স্টার্টআপস, ইনোভেশন, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, সায়েন্টিফিক পিপল, এইসব কারণে, মানে আরো স্মল ইন্ডাস্ট্রি সেট আপ, এইসব কারণের জন্য সায়েন্টিফিক এই যে টাকাটা যেটা অ্যালোকেট করা হয়েছে সেটা করা হয়েছে। এই যে ধরুন আমরা যদি এখন নেহরুর বাজেট, যেটা আমি দেখিনি, কিন্তু নেহরুর যদি ইনিশিয়াল বাজেট এবং সেখানে সায়েন্সের জন্য কিরকম কতটা টাকা অ্যালোকেট করা হয়েছিল, এবং আজকে সায়েন্সের জন্য কিরকম কতটা টাকা অ্যালোকেট করা হয়েছে, মাইন্ড ইউ, বাই দ্য টাইম উই আর ইন 1958, যখন নেহেরু ফর দ্য ফার্স্ট টাইম একটা সায়েন্টিফিক পলিসি 1958-এ হোমি ভাবা স্কলারশিপে একটা সায়েন্টিফিক পলিসি ফর্মুলেট করা হয়, যেটা নেহেরু পার্লামেন্টে প্রেজেন্ট করে, তখন কিন্তু সায়েন্স বিকামস আ টেকনোলজি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আনটিল 1958 there was nothing called সায়েন্স অ্যান্ড টেকনোলজি। নেহেরু কিন্তু শুধুমাত্র বিজ্ঞান বা সায়েন্সের কথা বলছেন, নেহেরু কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজির কথা ইনিশিয়ালি বলেননি। 1958 এর পর থেকে একটা টেকনোলজিক্যাল টার্ন আসে সায়েন্সে, যেখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপর স্ট্রেস করা হয়, এবং সেটা আজকে উই আর স্টিল কন্টিনিউইং, যেখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজির কথা বলা হচ্ছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে, যেমন আজকের বাজেটটা যদি দেখি, সেখানে সায়েন্স কম, টেকনোলজির উপর স্ট্রেস আরো বেশি। তো একদম মানে political differences will impact the nature of science and the nature of science policy, কোন গভর্নমেন্ট কিরকম সায়েন্স পলিসি নিয়ে আসবে সেটা ডিফার করবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে ডিউরিং ইন্ডিপেন্ডেন্স বা অ্যাট ইন্ডিপেন্ডেন্স, এই যে ডিকলোনাইজেশন প্রসেসটা which was started, সেখানে কিন্তু there was not much room for
alternative ideas, because we were living in Nehru's India. It was a Congress dominant system, এবং সেখানে যদিও বা কোনো alternative approaches to science থেকে থাকে, I don't think so they were expressed or they found room to flourish. It is only post Nehru's death and the demise of the Congress system যে আমরা দেখতে পাই নতুন ধরনের সাইন্টিফিক মুভমেন্টস, নতুন ধরনের সাইন্টিফিক থিঙ্কিং টেক্স শেপ। কারণ এই যে পিপলস মুভমেন্ট, কেরালার পিপলস মুভমেন্ট, which was a science movement যেটা ইনিশিয়ালি, which takes place after Nehru has died, এবং এমন এমন অনেক লেখা আছে যেখানে বলা হচ্ছে যে এই যে এমার্জেন্সি ক্যান অলসো বি স্টাডিড against the backdrop of a flawed science policy. So once Indira Gandhi comes in and the nature of scientific policies and technological policies that she introduces, সেটার against-এ কিন্তু যদি এমার্জেন্সিটাকে স্টাডি করা হয়, the imposition of emergency can be studied as a reason for these flawed scientific policy, by এক ধরনের এই সাইন্টিফিক পলিসি যেখানে কোনো অল্টারনেটিভ সাইন্টিফিক চিন্তাধারার কোনো জায়গা নেই। তো আমি একদম স্যার আপনার সাথে একমত যে কখনোই সাইন্টিফিক চিন্তাধারা রকম স্ট্রিমলাইন্ড এক টাইপের চিন্তাধারা হয় না, কিন্তু নেহেরু ট্রাইড দ্যাট, কারণ হি ইজ কামিং ফ্রম দ্যাট স্কুল অফ থিঙ্কিং যেখানে সায়েন্স ইজ ইউনিভার্সাল, সায়েন্সের একটা সার্বজনীন অ্যাসপেক্ট আছে, আর সেই ইউনিভার্সাল সায়েন্স হলো ওয়েস্টার্ন সায়েন্স। তাই জন্য উনি হিন্দু সায়েন্সের জন্য কোনো জায়গা রাখেন না। ওনার মতে সায়েন্স একই রকম, সেটা হলো মডার্ন ওয়েস্টার্ন সায়েন্স। অ্যান্ড যদি ভারতকে ওয়ার্ল্ড স্টেজে একটা স্বীকৃত রাষ্ট্র হিসেবে দাঁড় করানো যেতে পারে, সেটা শুধুমাত্র এই মডার্ন সায়েন্সের হাত ধরেই হবে, যেটা হলো ওয়েস্টার্ন সায়েন্স আদলে। And Nehru did not have room for any other alternative thinking about science. It was Western science, and it's very interesting. কারণ উনি একদিকে নন অ্যালাইনমেন্টের কথা বলছেন, উনি বলছেন যে থার্ড ওয়ার্ল্ড শুড কাম টুগেদার, একটা থার্ড ওয়ার্ল্ড সলিডারিটি হওয়ার কথা, যেখানে আমরা পাশ্চাত্য রাজনীতি এবং পাশ্চাত্য চিন্তাধারাকে ত্যাগ করে একটা নতুন রাজনীতির সূচনা করব। At the same time, Nehru is relying on something called Western science. So yes, there is a contradiction, but if I hope I have been able to answer your question. Thank you so much. এবার আমি যেটা আরেকটু বৃহত্তর তাত্ত্বিক পরিপ্রেক্ষিত থেকে প্রশ্নটা করব, এটা আমার কাছে শুধু একটা একাডেমিক কোয়ারি মাত্র নয়, এটা আমার নিজের জীবন দর্শনের ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ স্থান নিয়ে আছে। সেটা হচ্ছে যে আমরা একদিকে নিশ্চয়ই নেহেরুর এই ভূমিকা, এই চিন্তাটাকে নিশ্চয়ই অত্যন্ত প্রগতিশীল চিন্তা বলে মনে করতে বাধ্য। একদম বাস্তব ব্যবহারিক যে সমস্ত সমস্যার মুখে একটা সদ্য স্বাধীন দেশ ভারত, ঔপনিবেশিক শাসন থেকে সদ্য মুক্ত, এইরকম একটা দেশ তার বিরাট দারিদ্র, খাদ্য সমস্যা, চিন্তা ভাবনায় কুসংস্কারের প্রাধান্য, সংস্কৃতির মধ্যে কুসংস্কারের প্রাধান্য, ধর্মীয় বিভেদ, জাতপাতের বিভেদ, এইরকম একটা দেশ যেখানে পার্থক্যটা, বিভেদটা খুব গুরুত্বপূর্ণ ছিল সামাজিক সাংস্কৃতিক জীবনে, এইরকম একটা দেশ যে সমস্ত সমস্যার মুখে পড়েছিল, সেখানে নেহেরু তো আমার ব্যক্তিগতভাবে নেহেরু সম্পর্কে অনেক সমালোচনা আছে। ছোটবেলা থেকে আমরা বাঙালিরা জানি যে নেহেরু সুভাষচন্দ্রকে পছন্দ করতেন না, অনেকটাই প্রান্তে ঠেলে দিয়েছিলেন, তার জন্য আমাদের একটা ক্ষোভ অভিমান তো আছেই। তবুও আজকের দিনে দাঁড়িয়ে মনে হয় নেহেরুর এই যে সেকুলার সায়েন্স ভারতকে একটা আধুনিক উন্নত একটা বিজ্ঞান নির্ভর রাষ্ট্রে বা দেশে পরিণত করতে চাওয়া, এটা খুব মূল্যবান ছিল। এটাকে অস্বীকার করলে খুব ভুল হবে, এটাকে বর্জন করলে বা উপেক্ষা করলে, অস্বীকার করলে ভুল হবে। এটা একটা দিক। এই যে বিজ্ঞান নিয়ে এত উদ্যোগ, অ্যাটমিক এনার্জি নিয়ে, তারপরে বিজ্ঞানীদের সঙ্গে রাজনীতির নায়কদের যুক্ত করা, এগুলো খুব ইতিবাচক
পদক্ষেপ ছিল। ওই সময় দাঁড়িয়ে নেহেরু খুব বলিষ্ঠ ভূমিকা নিয়েছিলেন। মানে একটা ধর্মীয় রাষ্ট্র, আজকে আমরা যেগুলো দেখতে পাচ্ছি চতুর্দিকে, শুধু পাকিস্তান বা বাংলাদেশে নয়, আফগানিস্তান শুধু নয়, আজকে ভারতবর্ষেও আমরা দেখছি খুব ধর্মকেন্দ্রিক চিন্তা ভাবনা প্রাধান্য পাচ্ছে। বিভিন্ন কুসংস্কার, ঘন্টা বাজিয়ে করোনা, থালা বাজিয়ে করোনা তাড়ানো, বা গণেশের দুধ খাওয়া ইত্যাদি, এই সব চিন্তা ভাবনাগুলো কে বর্জন করে নেহেরু একটা বৈজ্ঞানিক চিন্তার পথে এগিয়ে যেতে চেয়েছিলেন। এবং সেটা আমরা আজকের দিনে আরো বুঝতে পারছি। যতই নেহেরুকে ডিসক্রেডিট করা হচ্ছে, দ্য মোর হি ইজ বিং ডিসক্রেডিটেড, যতই তাকে বর্জন করার চেষ্টা হচ্ছে, ততই আরো বুঝতে পারছি যে নেহেরু কতখানি প্রতিকূল পরিস্থিতির মধ্যেও একটা বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে এগিয়ে যেতে পেরেছিলেন। যদিও নেহেরুর অনেক নিশ্চয়ই নেতিবাচক দিক ছিল। আমরা তেলেঙ্গানার আন্দোলনকে দমন করা, নৃশংসভাবে দমন করা, জনগণের কৃষক অভ্যুত্থানকে, বা আরো বহু ক্ষেত্রেই আমরা অন্য বিরোধী পক্ষকে, বিরোধী দলকে দমন করা, নেতাজি সুভাষচন্দ্রকে উপেক্ষার মধ্যে ঠেলে দেওয়া, এসব অনেকগুলো দিক থেকে নেহেরুর সমালোচনা নিশ্চয়ই করব। কিন্তু তার এই সদ্য স্বাধীন দেশটিকে একটা বৈজ্ঞানিক চিন্তা ভাবনার দিকে নিয়ে যাওয়ার যে বলিষ্ঠ পদক্ষেপ, সেটা তুমি খুব সুন্দরভাবে তুলে ধরেছো। সেটা আজকে আরেকবার মনে হলো যে এটা কতটা প্রয়োজনীয় ছিল। কিন্তু আমার যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা সম্প্রতি পোস্ট মডার্ন চিন্তা ভাবনা বা পোস্ট স্ট্রাকচারালিস্ট চিন্তা ভাবনা, আবার পোস্ট কলোনিয়াল চিন্তা ভাবনা, এবং পোস্ট কলোনিয়াল চিন্তা ভাবনার একটা অংশ হিসেবে সাবঅর্টান স্টাডিজের চিন্তা ভাবনা, আবার কিছুটা ফেমিনিস্ট, বিশেষ করে পোস্ট স্ট্রাকচারালিস্ট ফেমিনিস্ট চিন্তা ভাবনা, এগুলোর সাথে এখন পরিচিত হচ্ছি। বেশ কিছুদিন ধরেই সাম্প্রতিককালে এগুলো নিয়ে চর্চা চলছে, এবং একটা যুক্তি, একটা ভাবনা আসছে যেটা হলো যে অনেকটাই ফুকো, দেরিদা, দুলুজ, গাত্তারি, লাকাঁ ইত্যাদি, বা এডওয়ার্ড সঈদ অনেক আগের, হোমি ভাবা, হোমি জাহাঙ্গীর ভাবা নয়, ইনি অন্য একজন পোস্ট কলোনিয়াল হোমি ভাবা, এদের সব চিন্তা ভাবনাগুলো সাথে আমরা পরিচিত হচ্ছি। আমরা দেখছি যে এনলাইটেনমেন্ট ইউরোপে 18 শতকে যে ওয়েস্টার্ন মডার্নিটির সূচনা করেছিল, সেই মডার্নিটির স্বপ্ন দেখিয়েছিল প্রোগ্রেস, ফ্রিডম, রিজন, ইমানসিপেশন অফ ম্যান, এগুলোর স্বপ্ন দেখিয়েছিল, এবং সায়েন্সকে একটা প্রচন্ড গুরুত্বপূর্ণ জায়গায়, হাইলি প্রিভিলেজড পজিশনে পৌঁছে দিয়েছিল। তুমি যেটা একটা খুব সুন্দর বলেছো যে সায়েন্সকে, ওয়েস্টার্ন সায়েন্সকে, মডার্ন ওয়েস্টার্ন সায়েন্সকে একটা সাংঘাতিক রকমের প্রায়োরিটি দেওয়া হয়েছিল। তো এইগুলোকে সমালোচনা করছেন এই সমস্ত ক্রিটিক্যাল থিওরিস্টরা, পোস্ট মডার্ন, পোস্ট স্ট্রাকচারালিস্ট, পোস্ট কলোনিয়াল, সাবঅর্টান, পোস্ট স্ট্রাকচারালিস্ট, ফেমিনিস্ট। এরা বলা হচ্ছে যে এনলাইটেনমেন্টের এই সায়েন্স অন্য সমস্ত জ্ঞান বিজ্ঞান চর্চাকে, এক্ষুনি যেটা তুমি বললে, জ্ঞান বিজ্ঞান চর্চাকে সাবজুগেট করে দিয়েছিল, মার্জিনালাইজ করে দিয়েছিল, প্রান্তে নির্বাসিত করেছিল, তাদের অবদমিত করে রেখেছিল। এবং ওয়েস্টার্ন সায়েন্স, ওই এনলাইটেনমেন্টের মডেলটা, তার সাথেও কিন্তু পাওয়ার জড়িত, ভায়োলেন্স জড়িত, এপিস্টেমিক ভায়োলেন্স জড়িত, এবং অন্য ধরনের জ্ঞান চর্চাকে সেটা দমন করেই নিজেকে প্রতিষ্ঠা করেছিল। তো
এখানে ওই ওই যে সায়েন্স, যেমন একটা প্র্যাকটিক্যাল উদাহরণ হচ্ছে অ্যালোপ্যাথিক সায়েন্সই হচ্ছে প্রকৃত মেডিকেল সায়েন্স, কিন্তু এই যে অন্যান্য কিছু চিকিৎসা শাস্ত্র ছিল প্রচলিত, যেমন হয়তো আয়ুর্বেদ, আবার উনানি, কবিরাজি, ওই কবিরাজি আয়ুর্বেদ, উনানি, হাকিমি বা হেকিমি, এরকম যে চিকিৎসা ব্যবস্থাগুলো ছিল, মানে আগন্তুক সিনেমায় সত্যজিৎ রায় যেটা উৎপল দত্তের মুখ দিয়ে বলাচ্ছেন যে আফ্রিকায় এরকম অনেক উনি মানুষ দেখেছেন যারা মানে শতাধিক হার্বকে চেনে, হার্বাল যে কোয়ালিটি, গুণগুলো, প্রপার্টিস গুলো, সেগুলোকে জানে, এবং তারা অনেকেই আবার ভালো চিকিৎসাও করতে পারেন। সেই জ্ঞানটা কিন্তু একদমই নির্বাসিত হয়েছে মডার্ন সায়েন্সের কাছে। তাহলে মডার্ন সায়েন্সের ভায়োলেন্স, আশিস নন্দীও এরকম অনেক লিখেছেন, সমালোচনা করেছেন, দীপেশ চক্রবর্তীর কিছু লেখায় আমরা পেয়েছি। তো মডার্ন ওয়েস্টার্ন সায়েন্স, মডার্ন সায়েন্স, যেটা নেহেরু বলছেন ওই যে ইউনিভার্সাল সায়েন্স তুমি এখনই বললে, এইটার যে একটা ইমানসিপেটরি দিক ছিল প্র্যাকটিক্যাল সামাজিক জীবনে, সেটা কিন্তু মিথ্যে নয়। হ্যাঁ, এটা নেহেরুর ভূমিকাকে অ্যাপ্রিসিয়েট করার মধ্যে দিয়ে আমরা স্বীকার করতে বাধ্য। আবার অন্যদিকে আমরা যে এই পোস্টমডার্ন চিন্তা ভাবনাগুলো পাচ্ছি, যেখানে মডার্ন সায়েন্স, মডার্ন সেকুলারিজম, মডার্ন রিজন, এগুলো ভীষণভাবে ভায়োলেন্স করেছে অন্যান্য জ্ঞান চর্চার ওপরে, অন্যান্য কালচারের ওপরে, সেটাও আর কি অনেকভাবে তুলে ধরা হচ্ছে। তো এই দুটোর টানাপোড়েনের মধ্যে অনেকের মতোই আমিও পড়েছি। হ্যাঁ, আমিও আমার নিজের জীবনবোধের ক্ষেত্রে এটা একটা সমস্যা, যে ওই যে গণেশের দুধ খাওয়া বা থালা বাজিয়ে করোনা তাড়ানো, এটাকে আমি কখনোই অ্যাকসেপ্ট করতে পারছি না। কেমন, এই জ্ঞানটা যদি নির্বাসিত হয় তাতে সমাজের কোনো বিশেষ ক্ষতি হবে বলে আমার মনে হয় না। হ্যাঁ, এই যে মাদুলি, কবচ ইত্যাদি, যজ্ঞ, যাগযজ্ঞ, এইসব দিয়ে এগুলো নির্বাসিত হয় তো ভালো, মানুষ কুসংস্কার থেকে মুক্ত হোক, এটাই তো আমরা চাই। ডাইনি সন্দেহে আদিবাসীরা পুড়িয়ে না মারুন, হ্যাঁ, বা এই বিভিন্ন ধর্মীয় প্রথা, আমাদের বিবাহের যে আচার ব্যবহার, এই যে বাবা কন্যা দান করছেন বিয়ের সময়ে, স্বামী বলছে ভরণ পোষণের ভাত কাপড়ের দায়িত্ব আমি নিচ্ছি, মানে সবকিছু মিলিয়ে মিশিয়ে এই কুসংস্কার, এই জ্ঞান, এটা তো জ্ঞান না, এটা অপজ্ঞান, এটা অজ্ঞানতা, এটাকে বর্জন করে বৈজ্ঞানিক যুক্তির পথে এগিয়ে যাওয়াটাই কাম্য। এটা যেমন একদিকে আমি অস্বীকার করতে পারছি না, এখানে নেহেরুকে আমার মনে হচ্ছে সঠিক পথের যাত্রী। আবার অন্যদিকে আজকে যে পোস্টমডার্ন যে ক্রিটিকটা হচ্ছে এনলাইটেনমেন্ট সায়েন্সের, যেখানে বলা হচ্ছে যে এই সায়েন্সে, ওয়েস্টার্ন সায়েন্সের বাইরেও অনেকগুলো জ্ঞানের ধারা, বিজ্ঞানের ধারা ছিল, বিশেষ করে আরব দেশে। আরব দেশে নিশ্চয়ই জানো, এটা নিয়ে প্রচুর তো আলোচনা, লেখালেখি হয়েছে। জ্ঞান চর্চার যে একটা প্যারালাল ধারা ছিল চীনে, প্রাচীন চীনে ছিল, প্রাচীন ভারতে ছিল, তো সেগুলোকে সব আর কি পদদলিত করে ওয়েস্টার্ন সায়েন্স নিজের ইউনিভার্সাল ট্রুথ ক্লেমটাকে প্রতিষ্ঠা করেছে। মানে আমি একক সত্য জীবনে, আমি ট্রুথ, আমি ছাড়া আর কোনো প্যারালাল কোনো ট্রুথ হতে পারে না। মানে সেই লক যেটা বলেছিলেন যে রিজনের সিংহাসনের সামনে, মানে বিফোর দ্য থ্রোন অফ রিজন, প্রত্যেকটা জ্ঞানকে নিজের অভ্রান্ততাকে প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে আমি বিজ্ঞানসম্মত, তবেই তাকে আমরা মেনে চলবো। এই ঔদ্ধত্য, এই অডাসিটি, এই অ্যারোগ্যান্স, এটা ওয়েস্টার্ন মডার্নিটির সঙ্গে, সায়েন্সের সঙ্গে আছে, এটাকে এরা তুলে ধরেছেন। তো
এই টানাপোড়েনটার মধ্যে একটা আলোক প্রাপ্তির পথ বোধহয় আছে, যেটাকে ওই দীপেশ চক্রবর্তী লিখেছিলেন বা বলেছিলেন যে সুমিত সরকার, বিখ্যাত ঐতিহাসিক মার্ক্সবাদী সুমিত সরকার বলেছিলেন যে সাবঅর্ডিনেট স্টাডিজের সঙ্গে আমি আর থাকবো না, কেননা এরা ওয়েস্ট এনলাইটেনমেন্টের ওয়েস্টার্ন রিজনটাকে, মডার্নিটিকে খারিজ করে এই সমস্ত কুসংস্কার, এই হিন্দুত্ববাদ, হ্যাঁ, এই মুসলিম মৌলবাদ, এই সবগুলোকে প্রতিষ্ঠার রসদ যোগান দিচ্ছে, তাত্ত্বিক রসদ যোগান দিচ্ছে সাবঅর্ডিনেট স্টাডিজ, এই বলে সুমিত সরকার কট্টর সমালোচনা করেছিলেন। তখন দীপেশ চক্রবর্তী বলেছিলেন যে এটা এইভাবে একটা বাইনারিতে ভাবাটা আমাদের চিন্তার কল্পনা শক্তির দীনতাকে, অভাবকে, দারিদ্র্যকে প্রকাশ করে। মানে যদি আমি ওয়েস্টার্ন সায়েন্সকে গ্রহণ না করি তাহলেই আমি হয়ে গেলাম একজন হিন্দু মৌলবাদী বা মুসলিম মৌলবাদী, এই বাইনারিতে ভাবাটা ঠিক না। একটা তৃতীয় বিকল্পও থাকতে পারে, যেখানে আমি ওয়েস্টার্ন সায়েন্সের ঔদ্ধত্যকেও বর্জন করব, আবার এই কুসংস্কারাচ্ছন্ন যে অযুক্তি এটাকেও বর্জন করব। এইরকম একটা ভাবনা ভারতের নিজের যুক্তি, ওই 19 শতকের যুক্তিবাদী চিন্তা আন্দোলন, যেটাকে পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন আমাদের আধুনিকতা, মানে ওয়েস্টার্ন মডার্নিটি নয়, আবার আমাদের মডার্নিটিকে বাদ দিয়ে ট্র্যাডিশনাল পাস্টে ফিরে যাওয়াও নয়, আমরা আমাদের মতো করে একটা আওয়ার মডার্নিটিকে তৈরি করতে পারি। কিন্তু এইটুকু আমার একটা ইঙ্গিত মিলেছে মাত্র। এখন এই সমস্ত ভাবনাটাকে আমি রাখলাম, আমার যে কনফিউশন, কারণ তুমি একটা খুব গভীর গুরুত্বপূর্ণ বিষয়ে তুলে ধরেছো, যার দার্শনিক মূল্য তাৎপর্যটাও অপরিসীম। তুমি যদি তোমার মতামত এই বিষয়ে কিছু বলো তাহলে আমরা খুব উপকৃত হব। এরপরেই অতনু বাগ বলে আরেকজন প্রশ্ন করেছেন, সেটাই আসছি। আগে তুমি আমার প্রশ্নের উত্তরটা পেয়ে যাই। স্যার, আপনার প্রশ্নটা অ্যাকচুয়ালি একদম রেলেভেন্ট অ্যান্ড আমার লাইন অফ থিঙ্কিং এর সাথে খুব মিল খায়, কারণ আমি যখন এই ডিসকাশনটা প্রিপেয়ার করছিলাম অ্যান্ড আমি স্টার্টিংয়েই বলেছি যে ডিকলোনাইজেশন বা উপনিবেশীকরণ একটা কন্টিনিউয়াল প্রসেস। তো when I was researching, আমি যখন স্টাডি করছিলাম এই পার্টিকুলার কি ইনকর্পোরেট করব, কি ইনকর্পোরেট করব না, আমার ফার্স্ট প্ল্যান অফ দিস ডিসকাশন ওয়াজ দ্যাট আমি এই যে কারেন্ট ডিসপেন্সেশন বা কারেন্ট গভর্নমেন্টের আন্ডারে আমরা যে দেখতে পাচ্ছি যে স্ট্রেস অন আয়ুষ, স্ট্রেস অন আয়ুর্বেদ, একটা বোধহয় কাশ্মীর বা ওই নর্থ ইন্ডিয়াতেই কোথাও একটা নতুন ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন খোলা হয়েছে ফর দ্য স্টাডি অফ আয়ুষ, আয়ুর্বেদা, তারপর অ্যাস্ট্রোলজি। আমি একটা ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রামে ইনভলভ ছিলাম কিছুদিন আগে, যেখানে ফ্যাকাল্টি এসেছিলেন অ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্ট থেকে, যেখানে অ্যাস্ট্রোলজি পড়ানো হচ্ছেন, উনিও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাস্ট্রোলজি পড়াচ্ছেন, লোকে স্টুডেন্টসরা অ্যাস্ট্রোলজি শিখছেন। তাহলে আমরা যখন ডিকলোনাইজেশন প্রসেসে বিজ্ঞান বা সায়েন্সের কথা বলছি, তখন কি শুধুমাত্র নেহেরুভিয়ান সায়েন্সের জায়গা আছে, নাকি এই যে রিসেন্ট ডেভেলপমেন্টস গুলো সেগুলো কি অ্যান অ্যাক্ট অফ ডিকলোনাইজেশন হিসেবে স্টাডি করা যায় না? কারেন্ট স্ট্রেস অন আয়ুর্বেদা, অন আয়ুষ, আমরা কি এগুলোকে ওই আপনি যেটা বলেন অ্যালোপ্যাথিক মেডিসিন বা ওয়েস্টার্ন মেডিকেল ট্র্যাডিশন, যখন মেডিসিন পড়ানো হয়, আমি শিওর ওয়েস্টার্ন মেডিকেল ট্র্যাডিশনের আদলেই পড়ানো হয়, তাহলে সেক্ষেত্রে কি বলা যেতে পারে যে আমরা সায়েন্সকে ডিকলোনাইজ করতে পেরেছি, নাকি আমরা ওয়েস্টার্ন সায়েন্সের মাধ্যমে বা ওয়েস্টার্ন সায়েন্সকে ইউটিলাইজ করে একটা ডিকলোনাইজড স্টেটে জাস্ট এন্ট্রি করার চেষ্টা করেছি? প্রকৃত রূপে আমরা ডিকলোনাইজড হতে পারিনি। হয়তো আমরা যতদিন না ওয়েস্টার্ন সায়েন্স বা ওয়েস্টার্ন থিঙ্কিং এর উপর আমাদের ডিপেন্ডেন্স যতদিন না আমরা রিডিউস করতে পারি, ততদিন আমার পার্সোনাল মতে মনে হয় যে আমরা ট্রুলি ডিকলোনাইজড কখনো হব না। আমাদের ইট উইল টেক সাম টাইম বিফোর উই বিকাম ট্রুলি ডিকলোনাইজড, কারণ আমরা এখনো কিন্তু ডিকলোনাইজেশন প্রসেসটাতে এই কলোনিয়াল থিঙ্কিং এর হাত ধরেই কিন্তু ডিকলোনাইজেশনে এন্ট্রি করার চেষ্টা করছি, যেটা নেহেরু করেছিলেন। নেহেরু হিন্দু ন্যাশনালিস্ট সায়েন্সকে বর্জন করে তার জায়গায় কিন্তু ইউনিভার্সালিস্টিক ট্রুথ ক্লেম সায়েন্স, মানে সায়েন্স অ্যাজ ইউনিভার্সাল, সায়েন্স অ্যাজ দ্য ট্রুথ, এই চিন্তাধারায় কিন্তু নেহেরু বলছেন যে আমাদেরকে কিন্তু ওয়েস্টার্ন সায়েন্সের হাত ধরে এগিয়ে যেতে হবে। ওয়েস্টার্ন সায়েন্স ইজ দ্য আনসার টু অল আওয়ার প্রবলেম, সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট হোক বা ডিফেন্স
যেহেতু অ্যাটমিক এনার্জি একটা খুব ইম্পর্টেন্ট রোল করে ইন্ডিয়ার ডিফেন্স স্ট্র্যাটেজিতে, সে ডিফেন্স বা ন্যাশনাল সিকিউরিটি হোক বা ন্যাশনাল সোসিও ইকোনমিক ডেভেলপমেন্ট হোক, সেখানে কিন্তু আমরা ওই ফিরে ফিরে ওয়েস্টার্ন কলোনিয়াল আইডিয়াস বা ওয়েস্টার্ন ইম্পিরিয়াল আইডিয়াস অফ সায়েন্স এডুকেশন, সেগুলোর হাত ধরেই কিন্তু আমরা খুব ইন্টারেস্টিংলি ডিকলোনাইজড হতে চাই। আমরা হয়তো এখনো অব্দি স্পেসটা ক্রিয়েট হয়নি ফর অল্টারনেট truly indigenous বা নেটিভ আইডিয়াস অফ সায়েন্স অ্যান্ড থিঙ্কিং টু ফ্লারিশ। এটা আমার পার্সোনাল মতামত। আমি ভেবেছিলাম একটা সেকশন হয়তো রাখবো, কিন্তু আই ওয়াজ নট শিওর যে হাউ ফার দ্যাট উইল বি রিসেপ্টেড। ঠিক, আচ্ছা, কেবল ওখানে একটা ওই বিপদটার কথা খেয়াল রাখতে হবে যে ওয়েস্টার্ন সায়েন্সকে ক্রিটিক করা মানে কি রিজেক্ট করা নয় তো। ক্রিটিক মানে তো রিজেক্ট করা নয়, ক্রিটিক করা মানে তার থেকে আমি আমার প্রয়োজনীয় উপকারী জায়গাগুলো নেব আর অপকারী জায়গাগুলোকে বর্জন করব। হ্যাঁ, মানে এই ক্রিটিক করার সময় খেয়াল রাখতে হবে যাতে আমরা আবার ওই গরুর দুধে সোনা পাওয়া ওই অপবিজ্ঞানের মধ্যে না ফেরত চলে যাই। হ্যাঁ, এইটাও খুব একটা জরুরি একটা সতর্কতা। মানে অ্যাস্ট্রোনমি ইজ সায়েন্স বাট অ্যাস্ট্রোলজি ইজ নট। অ্যাস্ট্রোলজির মধ্যে আমরা যদি অ্যাস্ট্রোনমিকে ক্রিটিক করতে গিয়ে অ্যাস্ট্রোলজির মধ্যে ঢুকে পড়ি, বৃহস্পতিবারের বারবেলা দেখে আমরা যদি বাড়ি থেকে আর না বেরোই বা বেরোবার সময় হাঁচি এলে আমরা যদি আর না বেরোই, তাহলে তো আমরা সেই প্রাক আদিমকালে ফিরে যাব। এটা সতর্ক থাকতে হবে। আর একটা কথা, আমি ছোট্ট একটা কথা যোগ করি। খুব সম্প্রতি শোভনলাল দত্তগুপ্ত অধ্যাপক, আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক শোভনলাল দত্তগুপ্ত একটা লেখাতে আবার একটা বক্তৃতাতে এই যে ভারতের নিজস্ব জ্ঞান চর্চা, যেটা এই এখন ইউজিসি যেটা বলছে নিউ এডুকেশনাল পলিসিতে, যে ইন্ডিয়ান মানে নলেজ সিস্টেম, ইন্ডিয়ান নলেজ সিস্টেম আইকেএস, হ্যাঁ আইকেএস কে চর্চা করতে বলছে। তো এইটা নিয়ে শোভনবাবু খুব সুন্দর লিখেছেন, চমৎকার লিখেছেন, যে এই নলেজ সিস্টেমের মধ্যে অনেক কিছু ভালো ছিল অতীতে, সেটা আমাদের নিশ্চয়ই গ্রহণ করতে হবে শ্রদ্ধা সহকারে। কিন্তু তার মানে এই নয় যে ওই যেগুলো হচ্ছে জ্ঞানের জঞ্জাল, অপবিজ্ঞানের জঞ্জাল, ওই সমস্ত গরুর দুধের সোনা ইত্যাদি, ওইগুলোকে যেন আমরা ফিরিয়ে না আনি। যাই হোক, খুব সুন্দর বলেছো তুমি। এবারে পরবর্তী প্রশ্নটা আমি পড়ে দিচ্ছি। অতনু বাগ প্রশ্ন করেছেন, বিজ্ঞান মনস্কতাকে নেশন বিল্ডিং প্রসেস হিসেবে ব্যবহার করছেন নেহেরু। এক্ষেত্রে বিজ্ঞান যেহেতু সমাজ রাজনীতির সঙ্গে পরিপূরক এবং তার ঊর্ধ্বে নয়, এবং নেহেরু সেদিক থেকেই বিজ্ঞানকে ব্যবহার করতে চাইছেন, কিন্তু পাশ্চাত্য বিজ্ঞানের যে ধারার সাহায্যে তিনি নীতি নির্ধারণ করছেন, এই ধারাটাও তো সেক্লুডেড বা নিছক নিরপেক্ষ বিজ্ঞান হিসেবে আমাদের কাছে আসছে না, বরং উপনিবেশবাদের বাই প্রোডাক্ট হিসেবেই আসছে, এবং সেক্ষেত্রে ওয়েস্টার্ন প্রিজামশনস গুলো ক্যারি করছে। তো এই বিজ্ঞান নিয়ে কাজ করার সময় কতটা সচেতনভাবে তার পরের অংশটা পরের অংশটা আর এখানে পাওয়া যাচ্ছে না। মানে কোশ্চেনটা কি তুমি ধরতে পারছো? মানে নেহেরু সায়েন্টিফিক মেন্টালিটিটাকে নেশন বিল্ডিং প্রসেস হিসেবে ব্যবহার করছেন, হ্যাঁ, কিন্তু সায়েন্স তো সোসাইটি বা পলিটিক্সের সঙ্গে ইমপ্লিকেটেড হয়ে আছে, হ্যাঁ, কমপ্লিমেন্টারি এবং নট অ্যাবাভ দ্যাট। তো নেহেরুও সায়েন্সকে ওইভাবেই ব্যবহার করতে চাইছেন, সোসাইটি এবং পলিটিক্সের সঙ্গে মিলিয়ে। কিন্তু ব্যাপার হলো যে সায়েন্সকে তিনি আনছেন সেটা তো কলোনিয়ালিজমের বাই প্রোডাক্ট হিসেবেই আমরা পেয়েছি। একটা তো সিক্লুডেড বা পিওর সায়েন্স, ইম্পার্শিয়াল সায়েন্স বলে পাচ্ছি না, কলোনিয়ালিজমের বাই প্রোডাক্ট হিসেবেই আমরা সায়েন্সকে পেয়েছি। ফলে সেটা ওয়েস্টার্ন প্রিজামশন গুলোকেও ক্যারি করছে। তাহলে এই বিজ্ঞান নিয়ে কাজ করার সময় কতটা সচেতনভাবে
উনি বোধহয় বলতে চাইছেন যে কতটা সচেতনভাবে মানে উপনিবেশবাদকে বর্জন করা, মানে ডিকলোনাইজেশন, মানে হাউ দিস কাইন্ড অফ সায়েন্স ক্যান বি successfully employed, used in order to facilitate the process of deconstruction. Because this science we have received as a byproduct of colonialism itself. একদম থ্যাংক ইউ মিস্টার অতনুকে এই প্রশ্নটার জন্য। অ্যান্ড আই থিঙ্ক মানে উনি যে প্রশ্নটা করেছেন এই ধারাতেই আমার আর স্যারের এতক্ষণ ধরে আলোচনাটা হচ্ছিল, যে নেহেরু যে সায়েন্সের কথা বলছেন, এবং আমি ডিসকাশনের শুরুতেই বলেছিলাম, তাই জন্য আমি একটা ছোট ভূমিকা বা প্রেক্ষাপট ক্রিয়েট করেছিলাম, যেখানে আমি বলেছিলাম যে এই যে সায়েন্সের সাথে যে ফ্যাসিনেশন বা সায়েন্সকে নিয়ে যে এনচান্টমেন্টটা, এটা কিন্তু 1947-এ দুম করে হঠাৎ করে তৈরি হয় না। এই যে সায়েন্সকে নিয়ে যে ফ্যাসিনেশন বা এনচান্টমেন্ট, সেটার কিন্তু একটা পলিটিক্যাল ব্যাকড্রপ আছে, যেটা হলো কলোনিয়াল ব্যাকড্রপ। যখন ব্রিটিশ কলোনাইজার্সরা তাদের কলোনাইজিং মিশন ক্যারি আউট করার জন্য ভারতে আসে, তারা কিন্তু যেটা আমরা পড়ে এসছি বা যেটা আমরা জেনেছি, যে তারা কিন্তু এক্সিস্টিং ট্র্যাডিশনস, এক্সিস্টিং যে সাইন্টিফিক ট্র্যাডিশনস বলো বা এমনি কালচারাল ট্র্যাডিশনস, সেগুলো সবকে রিপ্লেস করতে চেয়েছিল একটা নিউ সিভিলাইজিং মিশনের মাধ্যমে, এবং সেই সিভিলাইজিং মিশনটা কমপ্লিটেড হয় উইথ দ্য হেল্প অফ সায়েন্স। সো ইট ইজ দেন দ্যাট সায়েন্স এন্টার্স দ্য ইমাজিনেশন অফ দ্য পিপল। এই ওয়েস্টার্ন সায়েন্সের সাথে কন্ট্যাক্ট কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম আমাদের উইথ দ্য থ্রু দ্য হ্যান্ডস অফ কলোনিয়ালিজম হয়। এবং তাই জন্য কিন্তু যখন ইন্ডিয়া বিকামস ইন্ডিপেন্ডেন্ট, আর যখন সায়েন্স নিয়ে আলোচনা হচ্ছে, বিজ্ঞান নিয়ে আলোচনা হচ্ছে, বিজ্ঞানের কি রোল হবে এই ডিকলোনাইজেশন প্রসেসে, সেখানে কিন্তু বারবার এই কলোনিয়াল ইনফ্লুয়েন্সটা খুব ইম্পর্টেন্ট বা খুব প্রমিনেন্ট ভাবে দেখা যায়। কারণ আমাদের যে সায়েন্সের আইডিয়া, যে সায়েন্সের কনসেপশন, সেটা কিন্তু ইজ কামিং ফ্রম দ্য কলোনাইজার্স, অ্যান্ড ইট ক্যানট বি ডিনাইড। অ্যান্ড আই এগ্রি উইথ ইউর কোয়েশ্চেন যে মানে সত্যি কি তাহলে ডিকলোনাইজেশন বলা যেতে পারে? কিন্তু এখানে একটা কথা মাথায় রাখতে হবে, যে দ্য লজিক অফ বোথ দ্য সায়েন্সেস, দুটোই কিন্তু ওয়েস্টার্ন সায়েন্স, the colonial science was also western science, and the post colonial science, যেটাতে নেহরুভিয়ান সায়েন্সের কথা বারবার উঠে আসছে, সেটাও কিন্তু ওয়েস্টার্ন সায়েন্স। কিন্তু দুটোর লজিক খুব আলাদা। একটাকে হয়তো কলোনিয়াল গভর্নমেন্টালিটি দিয়ে এক্সপ্লেন করা যায়, এবং আরেকটার জন্য কিন্তু আরেকটা কমপ্লিটলি ডিফারেন্ট থিওরি লাগবে, সেটা হয়তো বেটার হবে পোস্ট কলোনিয়াল গভর্নমেন্টালিটি। এটা একটা আরেকটা নতুন চিন্তাধারা যেটা উঠে আসছে, সামথিং কল পোস্ট কলোনিয়াল গভর্নমেন্টালিটি, যেখানে ওয়েলফেয়ার অ্যাডমিনিস্ট্রেশন বা ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের কথা মাথায় রেখে বিজ্ঞান বা অন্যান্য সবকিছুর ওয়েস্টার্ন সবকিছুর প্রয়োগ। তো হয়তো পোস্ট কলোনিয়াল গভর্নমেন্টালিটি দিয়ে যদি আমরা নেহেরুর অ্যাপ্লিকেশন অফ সায়েন্সটা পড়ি বা এক্সামিন করি, তাহলে হয়তো আমাদের পার্সপেক্টিভটা একটু অন্য হবে। কিন্তু আপাতত যেটা উঠে আসছে সেটা হলো, নেহেরুর সায়েন্স কি সত্যি ডিকলোনাইজেশনে সাহায্য করেছিল, নাকি ইট ওয়াজ জাস্ট আনাদার ওয়ে ইন উইচ ওয়েস্টার্ন আইডিয়াজ ওয়ার ডিসপার্সড অ্যামং দ্য পপুলেশন? প্রকাশ, সমীরণ, আর কোনো প্রশ্ন আছে? না, এই অনুসারেরই একটা প্রশ্ন ছিল, আর কোনো প্রশ্ন নেই হ্যাঁ, স্যার। আচ্ছা, ওই প্রশ্নটা উনি এতক্ষণ আলোচনা করলেন, তাহলে তো আমরা এখানে শেষ করতে পারি। তো সঞ্চারী চক্রবর্তীকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই, তার মূল্যবান সময় তিনি এখানে দিয়েছেন এবং চমৎকার আলোচনা করেছেন। ইট ওয়াজ এক্সেলেন্ট, খুব ভালো লাগলো, অনেক নতুন ভাবনা, নতুন বিষয় আমরা জানতে পারলাম। অনেক অনেক ধন্যবাদ, এবং আমাদের শ্রোতৃ মণ্ডলীকেও অনেক ধন্যবাদ। আর এই আলোচনাটা, রেকর্ডিংটা প্রকাশ এবং সমীরণ তারা দু একদিনের মধ্যেই ইউটিউবে আপলোড করে দেবেন, তখন আরো বৃহত্তর অডিয়েন্সের কাছে আমরা পৌঁছে যাব। অনেক ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ সবাইকে রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে। যারা আমাদের যে সমস্ত গবেষক বন্ধু এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের আজকের এই আলোচনায় যারা শ্রোতা ছিলেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সময় ধরে আমাদের সঙ্গে থাকার জন্য। ম্যাডামকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে। শুভরাত্রি সবাইকে।